আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? কেমন আছো? কেমন যাচ্ছে তোমাদের দিনকাল? আজকে আমরা এইচএসসি 26 ব্যাচের সাইকেল 1, যেখানে আমরা ম্যাট্রিক্স নির্ণায়ক এবং সরলরেখা এই দুটো অধ্যায় ফ্রি পড়াচ্ছি, সেটা সরলরেখার লেকচার 12তে আসছি। ওকে, এর মধ্যে আমাদের সাইকেল 2টা কিন্তু যেটা পেইডে একদম ফুল ফার্স্ট পেপারের জন্য সেটা শুরু হয়ে গেছে। সাইকেল 2তে আমরা ত্রিকোণমিতির মোটামুটি 8টার মতো লেকচার অলরেডি নিয়েছি। আর হচ্ছে এই তো, আর ফার্স্ট আর সাইকেল 1-এ ম্যাট্রিক্সটা শেষ হয়েছে। সামনে শুক্রবার দিন ম্যাট্রিক্সের এইচএসসি টেস্ট হবে, বুঝছো? আমরা কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের উপরে 4 ধরনের টেস্ট নেই, এইচএসসি, ভার্সিটি আর বুয়েট টেস্ট। ওকে, তো সেই ক্ষেত্রে সামনের শুক্রবার দিন ম্যাট্রিক্সের এইচএসসি টেস্ট হবে ইনশাল্লাহ। তো যারা যারা এখনো প্র্যাকটিস শিট গুলা পাও নাই, 6 ধরনের প্র্যাকটিস শিট কিন্তু দেওয়া হচ্ছে পাবলিকলি, যেহেতু আমাদের ম্যাট্রিক্স আর সরলরেখা অধ্যায় দুটা পাবলিকলি পড়ানো হচ্ছে। এই দুই অধ্যায়ের প্র্যাকটিস শিট গুলা যারা পাও নাই তারা দ্রুত যোগাযোগ করে নিয়ে নিও, আর আরেকটা ব্যাপার হচ্ছে, প্র্যাকটিস শিট গুলা এইচএসসি টেস্টের জন্য, এইচএসসির জন্য যে 3টা প্র্যাকটিস শিট দেওয়া হয়, একটা টেস্ট পেপারে সব সিকিউ সলভ সহ, একটা টেস্ট পেপারে সব টাইপের এমসিকিউ সলভ সহ, আর একটা হচ্ছে বোর্ডের কোয়েশ্চেন গুলা, সরি মেইন বইয়ের কোয়েশ্চেন যেগুলা, সেখান থেকে ইম্পর্টেন্ট ম্যাথ যেগুলা, ওকে, সেগুলোর সমাধান সহ সেই 3টা প্র্যাকটিস শিট সলভ করে এরপরে তুমি শুক্রবারের পরীক্ষাটা দিতে আসবা। ঠিক আছে? তাহলে শুক্রবার দিন ম্যাট্রিক্স নির্ণায়ক অধ্যায়ের উপরে এইচএসসি টেস্ট হবে ইনশাল্লাহ, এই 26 ব্যাচের পাবলিকলি হবে। ওকে, আর সরলরেখা আজকে আমরা পড়বো। তার আগে একটু বলে নেই, সাইকেল 2 এর কোর্স ফি কিন্তু 2500 টাকা ফিক্স করে ফেলবো আমরা। তো যারা এখনো জয়েন করো নাই, 2000 টাকায় পুরো ফার্স্ট বারে জয়েন করতে পারবা। কি করবা? এই যে এই নাম্বার, বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে সেন্ড মানি করে আমাকে একটা স্ক্রিনশট পাঠাইলেই হবে। ঠিক আছে? তো এই হচ্ছে অবস্থা, ফুল ফার্স্ট পেপার 2000 টাকায়। ওকে, তো আজকের লেকচারে আমরা যেটা করব সেটা হচ্ছে 3.5 এর দ্বিতীয় অংশ করব। তো একটু বলেই নেই যে এইচএসসির জন্য সরলরেখা অধ্যায়ে মেইনলি শুরুই হয় 3.5 দিয়ে। গত লেকচারে আমরা বেশ অনেকগুলো সহজ টপিক পড়েছি, সেগুলোর উপরে আজকে আমরা এমসিকিউ এর একটা জবরদস্ত খেলাধুলা করব। ওকে, তো যদিও আগে বলি নাই, এটা হচ্ছে গিয়ে সারপ্রাইজ, টেস্ট না, মানে একসাথে আনন্দ করবো আর কি। আগের বছরগুলোতে এইচএসসি তে এমসিকিউ যেগুলো যেগুলো আসছে ঢালের উপরে, এবং গত লেকচারে আমরা যেসব সমীকরণগুলো পড়াইলাম, হ্যাঁ, ওগুলোর উপরে, সেই জিনিসগুলো তোমাদেরকে আজকে সলভ করা দেখানো হবে। আমরা এখন বোর্ডের এমসিকিউ গুলো সলভ করবো আজকের লেকচারের শুরুতে। এরপরে আমরা দ্বিতীয় অংশে হচ্ছে 3.5 এর যে পরবর্তী পার্ট সেটা স্টার্ট করে দেবো। ওকে, তার আগে বলে নেই, আমাদের এর আগে যে লেকচার গুলো হয়েছে সেগুলো কিন্তু ইউটিউবে আমরা একদম প্লে লিস্ট আকারে এডিট করে প্লে লিস্ট আকারে দিয়ে দিয়েছি। ওকে, ইউটিউবে লিখবা মাহির আসিফ সরলরেখা, লিখলেই দেখবা উপরে চলে আসবে। ঠিক আছে, চলো শুরু করি। তো মেইনলি আমরা এমসিকিউ গুলা সলভিং এর আগে যেই যেই সূত্রগুলো পড়াশোনা করে আসছি, সেই সূত্রগুলো নিয়ে এখন আগে একটু ওভারভিউ করে নিব। যারা ফেসবুক লাইভে দেখছো তারা চাইলে জুমেও জয়েন করতে পারো, জুমের লিংক ফেসবুক লাইভের কমেন্টে দেওয়া আছে। তো আজকে প্রথম যে পড়া সেটা হচ্ছে সরলরেখার ঢাল রিলেটেড সূত্রগুলা। ওকে, গতদিন আমরা সরলরেখার ঢাল পড়ে আসছি, আমরা জানি একটা সরলরেখা কতটা খারাপ ভাবে আছে বা কতটা নামানো আছে সেইটার উপর ডিপেন্ড করবে যে ঢালের মান কত বা কতটুকু খাড়া আছে, সেটা ঢালের মান দিয়ে আমরা বুঝবো। তো ঢালের মান নির্ণয় করার জন্য আমরা 3 স্টাইলের সূত্র ইউজ করি। এর মধ্যে একটু পরে লিখো, আগে শুনো মনোযোগ দিয়ে। এর মধ্যে প্রথম যে স্টাইলটা সেটা হচ্ছে যে যদি তোমাকে একটা সরলরেখা এক্স অক্ষ আর ওয়াই অক্ষের সাপেক্ষে ওর আপেক্ষিক অবস্থানটা কি সেটা যদি বলে দেয়, লাইক একটা সরলরেখা মনে করো এরকম ভাবে আছে। এখন এই যে সরলরেখাটা যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে, বা এরকম মনে করো থিটা কোণ তৈরি করে, সেই ক্ষেত্রে ওই এক্স অক্ষের পজিটিভ সাইডের সাথে উৎপন্ন কোণটার মাধ্যমেই তুমি ডিরেক্টলি সরলরেখার ঢালটা নির্ণয় করে ফেলতে পারবা। সূত্র হচ্ছে m=tan θ। দ্বিতীয় স্টাইলটা হচ্ছে যদি তোমাকে এক্স অক্ষের সাথে কতটুকু কোণ দেওয়া আছে সেটা না বলে ডিরেক্টলি সরলরেখার সমীকরণ বলে দেয়, সেই সমীকরণ থেকেও কিন্তু তুমি ঢালের ভ্যালু বের করে ফেলতে পারবা। কেমনে? তো নর্মালি সমীকরণ তোমাকে এক্স সামথিং এক্স যোগ সামথিং ওয়াই যোগ ধ্রুবক এরকম ভাবে দিবে। তোমার কাজ যেটা হবে যে এক্স এর সহগ আকারে কে বসেছে, ওয়াই এর সহগ আকারে কে বসেছে, এই দুইটা ভ্যালুকে তুমি এই সূত্রের মধ্যে বসাবা। সূত্র খুব কঠিন কিছু না, মাইনাস দিয়ে উপরে এক্স এর সহগ নিচে ওয়াই এর সহগ, এটা করলেই উত্তর চলে আসবে। ওকে, এটা হচ্ছে দ্বিতীয় স্টাইল, যে আমরা সমীকরণ থেকে কেমনে ঢাল বের করতে পারি। 3 নম্বর স্টাইল হচ্ছে যদি তোমাকে দুইটা বিন্দু দিয়ে বলে, দেখেন ভাই আমার কাছে তো একটা সরলরেখা আছে, এই সরলরেখাটার উপরে এটা একটা বিন্দু আর এটা আরেকটা বিন্দু, একটা হচ্ছে x1 y1 আরেকটা হচ্ছে x2 y2, এই যে দুইটা বিন্দু, এই দুই বিন্দুর স্থানাঙ্ক দিয়ে কি আপনি সরলরেখার ঢালের মান নির্ণয় করতে পারবেন কিনা?
দ্যাট ইজ ইয়েস। কেমনে করব? উপরে যেটা লিখবো আমরা কোটিদ্বয়ের অন্তর, নিচে লিখবো ভুজদ্বয়ের অন্তর। বিকজ গত ক্লাসে আমরা পড়ে আসছি ঢাল মানে হচ্ছে প্রতি এক একক ডান সাইডে যাওয়ার জন্য বা প্রতি এক একক এক্স অক্ষ বরাবর যাওয়ার জন্য ওয়াই অক্ষে কিরকম চেঞ্জ আসে। তার মানে এক্স এর প্রতি একক চেঞ্জের কারণে ওয়াই এ কিরকম চেঞ্জ আসে। তাহলে এই যে এক্স এর প্রতি একক চেঞ্জের কারণে উপরে ওয়াই এর কিরকম চেঞ্জ আসে। সূত্রের মেইন ফিলিংসটা ওইটা আর কি, বুঝছো? এই 3 স্টাইলের সূত্র আমরা গতকাল পড়ে আসছি। এখন তোমাদের যেটা কাজ হইতে পারে, নিজের মতো করে একটু দ্রুত লিখে ফেলো, নিজের মতো করে দ্রুত একটু তুলে ফেলো, দ্রুত তুলবা। 30 সেকেন্ড টাইম দিলাম, আমি জানি 30 সেকেন্ড হয় না, বাট তোমরা এর মধ্যে অনেকে লিখে রেখেছো মনে হয়। এখন আমরা প্রথমে যেটা দেখবো যে 2022 সালে ঢাকা ইউনিভার্সিটিতে এইটা রিলেটেড কি কোয়েশ্চেন আসছে। ওকে, কোয়েশ্চেনটা একটু জলদি তুলো খাতার মধ্যে, কোয়েশ্চেনটা খাতার মধ্যে জলদি তুলে ফেলো। কোয়েশ্চেন তোলার জন্য টাইম দেওয়া হলো 40 সেকেন্ড। কোয়েশ্চেনটা দ্রুত তুলো, কোয়েশ্চেনটা দ্রুত তুলে ফেলো। এই আসো, এখন পড়াটা ফিরে আসো। দেখো এখানে কি বললো, তোমাকে 2টা বিন্দু দিয়ে দিয়েছে। বললো এই 2টা বিন্দু দিয়ে যায় এরকম একটা সরলরেখা, সেটা এক্স অক্ষের পজিটিভ সাইডের সাথে কি পরিমাণ কোণ উৎপন্ন করবে, এটা হচ্ছে প্রশ্ন। ভাই 2 বিন্দু দেওয়া আছে, এর সাথে কোণের কি সম্পর্ক? কে একজন বলো তো দেখি, কি হইতে পারে? আনমিউট করো, আনমিউট করে বলো কোণ এর কি সম্পর্ক। 2টা বিন্দু দেওয়া আছে, এর সাথে এক্স অক্ষের কোণের কি সম্পর্ক? এক্স অক্ষের নিয়ে কোণ যখন বলবে তখন তোমার কি মনে পড়ে? ঢাল মনে পড়ে না? যে ঢাল হচ্ছে m = tan থিটা, যেখানে থিটার মান হচ্ছে এক্স অক্ষের সাথে কোণ বা পজিটিভ এক্স অক্ষের সাথে কোণ, তাই তো? এখন এর সাথে 2 বিন্দুর কি সম্পর্ক? যে 2 বিন্দুর কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর করলে আমরা ঢাল পাই, তাহলে ওই ঢাল এই ঢাল সমান বলে আমরা অঙ্কটা আগাইতে পারি। ঠিক, তাহলে এখন খেয়াল করে দেখো যে আমি এইভাবে বলতে পারি না যে আমার এম যেটা ঢাল সেটা হচ্ছে যে এই 2টা দিয়ে যেই ঢাল বের করবো 0 - 2 আবার -2 - 0, এই ঢালটা আর এটার ঢাল মানে tan থিটা সেম আসবে। এবং এমনি কিন্তু আমরা খুব সহজে আগাইতে পারি। কিরকম? যে এটা -2 / -2 মানে হচ্ছে 1 = tan থিটা। তাহলে tan থিটার মান কত হইলো? 1 মানে কি tan 45 ডিগ্রি। তাহলে থিটার মান কত আসে? 45 ডিগ্রি। এইটুকুই কিন্তু, দেখো সহজ অঙ্ক কিন্তু, বুঝছো? এখন যখন এগুলো ভর্তি পরীক্ষায় আসবে তখন এই ম্যাথটা ধরো ঢাবিতে আসছে, তো ঢাবিতে এই ম্যাথের জন্য টাইম ধরো 35-40 সেকেন্ড এরকম দেবে। তো স্বাভাবিকভাবেই 35-40 সেকেন্ড অনলি, ব্যাপারটা বুঝো আগে। মানে তুমি কোয়েশ্চেন পড়বা, অপশন দেখবে, এগুলো করতে করতে কিন্তু 10 সেকেন্ড চলে যায়। তুমি যদি উত্তর বেরো করে ফেলো, উত্তরের গোলাটা ভরাট করতে করতে ওটাও কিন্তু 3-4 সেকেন্ড বা 5 সেকেন্ড লাগে। তার মানে বুঝো জিনিসটা যে তোমার কিন্তু 20 সেকেন্ড অলমোস্ট জাস্ট কোয়েশ্চেন পড়তে এবং কোন উত্তরে তুমি গোল্লা ভরাট করছো এবং গোল্লা ভরাট করতেই লেগে যাবে, বুঝছো? তার মানে কোয়েশ্চেন নিয়ে চিন্তা করা, দেন কোয়েশ্চেন সলিউশন করা, এগুলোর জন্য মাত্র 20 সেকেন্ড টাইম পাবা, অনলি 20 সেকেন্ডস। ওকে, তাহলে এখন তুমি চিন্তা করো যে যখন নাকি এই টাইপের কোয়েশ্চেন তুমি পাবা, কিভাবে চিন্তাটা করবা। খেয়াল করো, যখন ঢাবিতে এগুলা প্রশ্ন আসবে ওইখানে তোমাকে এরকম কোনো মান দিবে না যেটা নাকি ধরো নির্ণয় করাটা টাফ। যেমন দেখো এখানে, দেখো অ্যান্সার গুলোর দিকে তাকাও, 30, 60, 45, 120 এগুলো মানে যেগুলোর মান আমরা জানি, এই টাইপের ভ্যালু দিচ্ছে ফার্স্ট অফ অল। তার মানে ধরো যদি এটা আসতো 1/√3, শুধুমাত্র √3, 1, 120 ডিগ্রি, এগুলোই আসবে ঢালের মান। ঠিক, এর মধ্যে খেয়াল করে দেখো 120টা বের করতে একটু টাফ হয়, সেক্ষেত্রে এটা ফার্স্টেই স্কিপ করে দিয়ে এই 3টার জন্য তুমি অপশন চিন্তা করা শুরু করবা। এমসিকিউ টেকনিকটা বুঝতে পারছো? যে এই 3টা যেহেতু তোমার জানা মান, তাহলে এগুলোর জন্য তুমি আগে চিন্তা করবো যে tan এত ডিগ্রি হলে কি হইতো। লাইক খেয়াল করো, মনোযোগ দিয়ে খেয়াল করো, এটা হচ্ছে tan মানে 30 ডিগ্রির ক্ষেত্রে তাহলে 1/√3 আসবে, এটার ক্ষেত্রে √3 আসবে, এটার ক্ষেত্রে tan 45 এর মান 1 আসবে, রাইট? তাহলে আমার ঢালের মান এটার জন্য হয় 1/√3, এটার জন্য হয় শুধু √3, এটার জন্য হয় 1। ওকে, তাহলে এখন চিন্তা, এটা ধরো এটা মাইনাস বা সামথিং বা কিছু একটা আসবে। ওকে, এখন তুমি চিন্তা করে দেখো, তুমি এদেরকে যোগ বিয়োগ করে করে ঢাল পাবা। ঠিক, এখন 2 আর 0 এগুলো যোগ করে কোনোদিন √3, √5 এগুলো পাওয়া পসিবল? তুমি বলো, রুট যুক্ত সংখ্যা যদি বিয়োগ টিয়োগ করে আনতে হয় তোমার তো রুট লাগবে আগে, এটা কি বুঝতে পারছো? তাহলে দেখো তুমি ওদেরকে বিয়োগ করলে কোনোদিনও তো রুট পাবা না। তাহলে এই মান এই মান এই মান এগুলোর জন্য টেনের মানে আজীবন রুট থাকবে, তাহলে এগুলো তো আগেই বাদ। তো এগুলো আগেই বাদ, তোমার এগুলো এমনিই বাদ, বিকজ এইসব মানের মধ্যে রুট থাকে এবং 2 আর 0 বিয়োগ করে করে যত যা দিয়ে ভাগ দাও না কেন রুট আসবে না কোনোদিন, বুঝছো? তাহলে এগুলো আগেই বাদ, আলটিমেটলি তুমি ক্যালকুলেশন ছাড়াই উত্তরের 45 ডিগ্রি আনতে পারবা। দিস ইজ দ্য সিস্টেম হাউ ইউ সলভ দ্য এমসিকিউজ ইন ভেরি শর্ট টাইম। ওকে, তো তোমার এখন যেটা কাজ হবে, তুমি যখনই কোনো ম্যাথ সলভ করবা, নট জাস্ট যে আমি এখানে এমনি করে অঙ্ক করে ফেললাম, তুমি আগে অঙ্কগুলোর দিকে তাকাবা, তাকায় ইনসাইড
মানে চিন্তা করবা যে আচ্ছা এটা এইভাবে তো করা যায়, ওকে, বাট আরো কি কি চিন্তা করা যায়, এক্সট্রা চিন্তা, বুঝছো, চিন্তাটাকে বাড়াবা, এক্সপ্লেন করবা যে আচ্ছা এটা এমনও দেখা যায়, এমনিও দেখা যায়। এই যে আমি তোমাকে একটা স্ট্র্যাটেজি বললাম যে নর্মালি এগুলোর জন্য রুট আসবে, বাট এগুলো বিয়োগ করলে কোনোদিনও রুট পসিবল না, দেন লেফট থাকে হচ্ছে এটাই, তাহলে এটাই অ্যান্সার। তাহলে এইভাবে যাই তুমি পড়ছো, যাই এখন তোমার তো শুরু, যাই তুমি পড়ছো সবগুলোর ক্ষেত্রে এইভাবে করেই চিন্তা করবা, বুঝছো। এবং এরকম না যে আমি তোমাকে বলবো দেখে এই ম্যাথটা এখন নিয়ে আসছি তারপরে তোমাকে বললাম, এরকম না, আমি কিন্তু ইনস্ট্যান্টলি চিন্তা করলাম। মানে আসলেই আমি তোমাকে এখানে আসার আগে এটা চিন্তা করে আসি নাই যে বলবো এগুলোর মধ্যে রুট নাই, এটা রুট আসে তাহলে এটা বাদ দিব, এরকম না। আমি কিন্তু ইনস্ট্যান্টলি চিন্তা করলাম যাচ্ছে এই ম্যাথটা আমাকে যদি ঠাপিতে দিত আমি এমনি করতাম না, আমি দেখতাম রুট। ওকে, তাহলে দেখো ইনস্ট্যান্ট চিন্তাগুলো তোমার কখন আসবে, যখন নাকি তুমি বিভিন্ন স্টাইলের ম্যাথ নিয়ে রেগুলার চিন্তা করতে থাকবা, তখন ঢাবিতেও ধরো একটা নট ন্যাচারাল টাইপের একটা ম্যাথ দিল বা ইরেগুলার ম্যাথ যদি দেয়, তোমার না ইনস্ট্যান্ট নতুন নতুন চিন্তা আসবে, বুঝছো। এবং এটার জন্য খুব মানে মেধাবী হইতে হবে, ট্যালেন্টেড এগুলো কিছু না, রেগুলার প্র্যাকটিস করলে অটোমেটিক চিন্তাগুলো আসবে। ওকে, এই আর কি ব্যাপার। ঠিক আছে, তোলা শেষ সবার। খেয়াল করো, ইউআই প্লাস পিএক্স প্লাস আর রেখাটার ঢাল কোনটা, মানে কি সরল রেখার সমীকরণ দেওয়া আছে, তোমাকে বলেছে ঢাল নির্ণয় করতে। তোলা শেষ সবার, এখন তাকাও, আর তুলতে হবে না, এখন তাকাও। তোমাকে একটা সরলরেখার সমীকরণ দিয়েছে, বলেছে ঢাল নির্ণয় করতে হবে। তো এই ক্ষেত্রে সিস্টেমটা কি, সিস্টেমটা হচ্ছে গিয়ে যে মাইনাস দিবা আগে একটা, দেন উপরে হচ্ছে এক্স এর সাথে যে বসে আছে, দেখো খেয়াল করে ম্যাক্সিমাম স্টুডেন্ট করবে কি এটা বা এটা এমনি লিখে ফেলবে, বাট তোমার মাথায় রাখতে হবে এক্স এর পাশে কোনটা। যেমন দেখো এই কোশ্চেনটা কিন্তু এমনি আসছিল বোর্ডে, মানে আগে ওয়াই পরে এক্স। বুঝছো, টিচার এগুলো খুব গন্ডগোল করে, বিকজ তারা জানে যে সুপার ফাস্ট করতে গিয়ে স্টুডেন্টরা জাস্ট দেখে দেখে বসাই দিবে, বাট এক্স কই ওয়াই কই হয়তো বা খেয়ালও করবে না। ওকে, তাহলে এক্স এর সাথে হচ্ছে পি আর ওয়াই এর সাথে হচ্ছে কিউ, এমনি ভাগ করবো, তাহলে মাইনাস পি বাই কিউ অ্যান্সার। ওকে, তোলো তোলো, ডান। ভাই এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে? না না না, এটা ঢাকা বোর্ডে আসছে, এইচএসসি। ও আচ্ছা। হয়ে গেলে বলে দাও কমপ্লিট। এখন খেয়াল করো, ময়মনসিংহ বোর্ড 23-এ এই কোশ্চেনটা আসছে, এটা তুলো, তাড়াতাড়ি তুলবা, ফাস্ট ফাস্ট তুলে ফেলবা আর কি, বুঝছো। শেষ, লিখা শেষ। এইবার কোয়েশ্চেনটার দিকে তাকাও, কি বললো, 6x প্লাস 5y প্লাস 25 ইকুয়াল টু 0, এই রেখাটার ঢাল কত আসবে, দিস ইজ দ্য কোয়েশ্চেন। এখন খেয়াল করো, সেম স্টাইল, m ইকুয়াল টু মাইনাস এক্স এর সহগ ভাগ y এর সহগ মাইনাস 6/5, এটাই হচ্ছে উত্তর। ওকে, ঠিক আছে, তুলে ফেলো, দ্রুত তুলবা। ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। এখন এখন আমরা চলে যাব বরিশাল বোর্ড 23-এ আসে একটা সুন্দর কোয়েশ্চেনে। বরিশাল বোর্ড 23-এ আসছে এই কোয়েশ্চেনটা, এইটা তুলো, খেয়াল করো এখানে কি লিখেছে। লিখতে লিখতে একটা কথা শোনো, তোমার ভর্তি পরীক্ষায় রেজাল্ট কিরকম আসবে সেটা তুমি কতটুকু ম্যাথ পারো এর পাশাপাশি আরো একটা জিনিস এর উপর ডিপেন্ড করবে, সেটা হচ্ছে তোমার স্পিড, ক্যালকুলেশন স্পিড, চিন্তা করার স্পিড, লিখার স্পিড। তো তোমরা এখন থেকেই যেরকম ভাবে কনসেপ্টের দিকে মনোযোগ দাও, তারপরে হচ্ছে পড়াশোনার দিকে মনোযোগ দাও, ঠিক তেমনি ভাবে নিজের লেখাপড়া, ক্যালকুলেশন, মানসাঙ্ক, চিন্তা করার স্পিড, এগুলোর দিকেও মনোযোগ দিতে হবে। তাইলে ভর্তি পরীক্ষার টাইমে অনেক বড় একটা বেনিফিট পাবা এখান থেকে। আচ্ছা আসো কোশ্চেনটা দিকে তাকাও, এক্স অক্ষরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ কত। দেখো এক্স অক্ষ মানে কি, এরকম করে যেটা যাচ্ছে সেটা, কোনো হাইট নাই, তার মানে কি ওয়াই এর মান আজীবন ফিক্সড বা ওয়াই এর মান 0। এক্স অক্ষের সমান্তরালের ক্ষেত্রে ওয়াই এর মান 0 হয় না, কিন্তু ফিক্সড কোন একটা হাইট থাকে, কারণ আজীবনই এমনি যাচ্ছে, উপরে উঠে না নিচে নামে না, মানে কি হাইট ফিক্সড, তাহলে ওয়াই এর মানটা ফিক্সড থাকবে। এক্স অক্ষের সমান্তরাল লেখার ক্ষেত্রে ওয়াই এর মান ফিক্সড থাকে। তো লাইক ওয়াই ইকুয়াল টু তুমি এ অর বি কিছু একটা দাও, প্যারা নাই। এখন কথা হচ্ছে দেখো এই টাইপের সমীকরণ কোনটা আছে, এক্স ইকুয়াল টু 2 বাদ, এক্স ইকুয়াল টু ওয়াই বাদ, এক্স ওয়াই একসাথে হবে না, জাস্ট ওয়াই ইকুয়াল টু 1, এটা কি ওয়াই ইকুয়াল টু কোন একটা ধ্রুবক সংখ্যা, মানে হাইট ফিক্সড আছে, এটা বোঝাচ্ছে। সেই ক্ষেত্রে এক্স অক্ষের সমান্তরাল বললে ওয়াই ইকুয়াল টু 1, সিম্পল। ওকে, তুলো। যখন যাই পড়বা জাস্ট মুখস্থ করছে যাতে এটা না হয়। ওকে, চেষ্টা করবা যে কি বুঝাচ্ছে, ভিতরের ইনসাইটটা কিরকম দিল, সেগুলা চিন্তা করে করে শেখার জন্য। ওকে, পরবর্তী কোয়েশ্চেন, এটা আসছে চট্টগ্রাম বোর্ড 23-এ, গত বছরের টেস্ট প্রিপারেশন কোয়েশ্চেন নিয়ে আসছি প্রায়। লিখো, তাড়াতাড়ি লিখো।
ওকে, এখন একটু মনোযোগ দিয়ে তাকাও এদিকে। তোমাকে দুইটা সমীকরণ দিল, বললো দুইটা সরল রেখা এরা। এখন বললো যে ঢাল দ্বয়ের গুণফল কত। এখন কথা হচ্ছে যে ঢাল জানি কেমনে বের করে সমীকরণ থেকে, মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। তাহলে এটার জন্য তুমি একটা বের করবা, লাইক m1 -3/1 বা -3। সেম ভাবে পরেরটার জন্য তুমি একটা বের করবা, লাইক m2 হচ্ছে -3/-1, যেটি শুধুমাত্র 3। সেই ক্ষেত্রে ঠিক লিখলাম তো? হ্যাঁ, সেই ক্ষেত্রে m1 m2 এর গুণফলের মান হচ্ছে -3 × 3, দ্যাট ইজ -9। সহজ না বলো? এবং খুব দ্রুতই কিন্তু করতে পারবা এই ম্যাথ গুলা, বুঝছো? মানে তুমি যখন ক্যালকুলেশন গুলা করবা বোর্ড পরীক্ষায় বলো বা কলেজের পরীক্ষায় বলো, তোমার কাজ হবে মনে মনে চিন্তাটা করা। যেমন এখানে দেখে বোঝাই যাচ্ছে যে -3/1 মানে -3, এখানে বোঝাই যাচ্ছে যে -3/-1, তাহলে শুধু 3, তাহলে -3 আর 3 হচ্ছে -9 আসে। মনে মনে করে ফেলবা। এগুলো এমনি এত কিছু লিখার কিছু নাই, বুঝছো? তোমাদেরকে বুঝাচ্ছি এই জন্য লিখেছি, বাট তুমি লিখবা না। ওকে, ডান ডান ডান, কমপ্লিট। ওকে, এখন আমরা আমাদের পড়াশোনা শুরু করব। এখন আমরা আমাদের মেইন পড়াশোনা শুরু করব। ওকে, খেয়াল করো, খুব মনোযোগ দিয়ে খেয়ালটা করবা। আমাদের নতুন টপিক, আজকের লেকচার এখান থেকে শুরু হচ্ছে। আজকের লেকচার এখান থেকে শুরু হচ্ছে। কেমন দেখি, হেডলাইন দিয়ে ফেলো, অক্ষচ্ছেদী সরল রেখা। শুরুতেই বলে দিচ্ছি, এই যে টপিকটা এখন পড়াবো, এই টপিকটা হচ্ছে একদম ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক এই চ্যাপ্টারের উপরে, বুঝছো? এখন কেন এত বেশি ইম্পর্টেন্ট সেটা একটু বলি। লেখা হয়েছে, হেডলাইন দিয়েছ, অক্ষচ্ছেদী সরল রেখা। বেশ, এখন শোনো, কথা হচ্ছে যে আমাদেরকে সরল রেখার উপরে সমীকরণ দেওয়া থাকে। সমীকরণ দিলে আমরা অবস্থানটা জানতে পারি। বাট যদি তোমাকে বলি, আচ্ছা তোমাকে মনে করো, সাপোজ তোমাকে একটা সরল রেখা আমি দিলাম, মনে করো এটা দিলাম যে 3x + 2y - 6 = 0, সাপোজ এটা তোমাকে দিলাম আমি। এখন দিয়ে বললাম, আচ্ছা এটা দেখে বলো তো দেখি এটার গ্রাফটা কেমন হবে, বলতে পারবা? তোমাদের এমনি তো কলেজগুলোতে প্র্যাকটিক্যাল কি শুরু হয়েছে, প্র্যাকটিক্যাল কি করায়া দাও, এটা একটু বলো আমাকে। এমনি আনমিউট করো না, কথা বলো না একটু, এমনি আনমিউট করো র্যান্ডমলি। প্র্যাকটিক্যাল করাচ্ছে? সরল না রেখা কি ভাই, দেখা যাচ্ছে এরকম, মানে কেমনে আঁকতে হয়? না বা ভাই, স্কুলে কি কখনো করাইছে যে ভুজ ভুজ বসায় বসায় কোটি কেমনে নির্ণয় করতে হয় বা এরকম, মানে গ্রাফ চিত্র দিয়ে আঁকা, যেটা কখনো কি করে দেখেছো বা করাইছে স্কুলে? করাচ্ছে না তো? তখন কি করতে বলো তো দেখি, তোমার মতো করেই বলো, ভুল বললে কোনো আপত্তি নেই, কেউ লজ্জা পাবে না, লজ্জা দিবে না তোমাকে। বলো, এমনি বলো কি করতে মনে আছে। এক্স এর বিভিন্ন মান আমরা বসাইতাম, তাহলে ওয়াই এর মান পাইতাম। সেই এক্স ওয়াই এর মানগুলা বিভিন্ন মানে বিন্দু আকারের চিন্তা করলে আমরা ওগুলা গ্রাফের মধ্যে বসাইতাম, মনে আছে? গ্রাফ পেপারে অমনে করে হইতো আর কি জিনিসটা। বাট এটা কিন্তু খুব মানে টাফ একটা জব। একটা 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 করে বিন্দু বের করতে হয়, সবগুলো বিন্দু আঁকতে হয়, মানে সেট করতে হয়, স্কেল দিয়ে যোগ করতে হয়, অনেক ঝামেলা কিন্তু। ওকে, এখন আমি যদি বলি যে আচ্ছা তুমি জাস্ট এটার দিকে তাকাবা, তাকাই তুমি একটা ফিল পেয়ে যাবা যে আচ্ছা এটা এই জায়গায় থাকতে পারে। এটার কোনো উপায় কি আছে, আদৌ আছে? মানে এটা চেহারা স্রোত দেখে বোঝা যায় কোনো কোনো কিছু? জাস্ট দেখে যে 3x 2y - 6 = 0, এটা দেখেই তুমি বুঝতে পারবা যে আসলে কোন দিক দিয়ে যাবে, এক্স অক্ষ একের সাপেক্ষে কোন সাইডে অবস্থান করবে। মনে করো তোর সরল রেখা, এখন এই সরল রেখা কি আসলে এমনে করে যাবে নাকি এমনে করে যাবে, নাকি মানে কিভাবে করে যাবে, নাকি নিচ দিয়ে যাবে নাকি উপর দিয়ে যাবে নাকি এই দিক দিয়ে যাবে, তুমি কি আদৌ বুঝতে পারবা? এটার চেহারা দেখে বুঝা যায়? বলো তো দেখি। মানে বিন্দু না বসায় না বসায় জাস্ট সমীকরণটা দেখে এমনি বুঝার কোনো উপায় আছে? এটা একটা সমস্যা হয়ে গেল না? এখন কথা হচ্ছে, বারবার যদি আমি বিন্দু বসায় কাজ করতে যাই, এটা কিন্তু বড় একটা প্যারা, অনেক বড় প্যারা। বিকজ কয়টা বিন্দু আমি বসাবো, কয়বার চেক করবো এমনি? তাহলে এখন এই সেগমেন্টটা এসে অক্ষচ্ছেদী সরল রেখার যে টপিকটা বা যে সূত্রগুলো তোমাকে শেখাবে, যে সিস্টেম একটা টেকনিকটা তোমাকে শেখাবে, সেটা দিয়ে তুমি এটা করতে পারবা। যেরকম কখনো কি জ্যোতিষীরা কি করে দেখেছ? জ্যোতিষীরা, ধরো তুমি যদি জ্যোতিষীর কাছে যাও, হ্যাঁ, যা বলো বাবা আমার কি হবে বলেন, তাদের একটা কমন কি জানো? সে তোমার চেহারা সুরত, হাব ভাব, মুডের অবস্থা, তোমার ড্রেস আপ, এগুলো দেখেই না তোমার ব্যাপারে অনেক কিছু গেস করবে। গেস করার পরে কিছু কমন বৈশিষ্ট্য আছে। ওকে, জাস্ট সাপোজ যে ধরো কেউ একজন একটু মনটা দুঃখ দুঃখ বা এরকম, তোদেরকে বলবে বলছ তোর অনেক সামনে সুদিন আসতেছে,
এটা বললে না সে একটু খুশি হয়ে যাবে মনে মনে, সুদিন আসতেছে, আমার তো 2 দিন চলতেছে, সুদিন আসবে, এটাই। আবার মনে করো ধরো দেখলো যে গাড়ির থেকে নেমেছে, তোর আগে ই তো ভালোই ছিল, কিন্তু তোর সামনে ওগুলাতে শুনি টুনি আছে, আমার বিভিন্ন মানে হচ্ছে কি হাব ভাব দেখে ওর ভবিষ্যৎ বলে দেয়। ওকে, তো মেনলি এগুলো করে তারা। ওকে, তাহলে এখন কথা হচ্ছে তোমাকে এখানে জ্যোতিষী স্টাইলে কাজ করতে হবে, যে তুমি সরল লেখার সমীকরণের চেহারা স্রোত দেখে বলে দিবা, বলছো তুই তো এক্স অক্ষের ওদিক দিয়ে যাবি রে, এমনি করে বলে দিতে পারবা। ওকে, এখন কথা হচ্ছে সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে ওর চেহারা দেখে হাব ভাব বুঝতে হবে। এমনি বুঝবা, টেকনিকটা শিখো ভালো করে, মনোযোগ দিয়ে টেকনিকটা শিখো। টেকনিকটা হচ্ছে কি জানো? টেকনিকটা হচ্ছে যে মনে করো তোমাকে তো ওর সমীকরণ দিয়ে দিয়েছে, তাই না? এখন তুমি জানতে চাও যে এটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষের সাপেক্ষে কোন জায়গায় অবস্থান করবে, এটাই তো জানতে চাও, তাই না? এখন খেয়াল করো, মনোযোগ দিয়ে খেয়ালটা করবা। তোমার কাজ হবে এই যে সরল রেখাটার সমীকরণ দেওয়া, এই সমীকরণটাকে একটা সেটিং এ আনা। কিরকম সেটিং? ওই যে লোক যখন আসবে, ক্লায়েন্ট জ্যোতিষীর, আগে দেখতে হবে কোন গাড়ির থেকে নামলো, নাকি রিক্সার থেকে নামলো, না হাইটে হাইটে আসলো, ড্রেস আপ কিরকম, মুড কিরকম, অনেক কিছু বুঝে শুনে তারপরে ওই রকম ওকেও আগে একটা ক্রাইটেরিয়ার মধ্যে ফেলতে হবে। প্রথম যে কাজ তোমার হবে যে ওর কাছে যে ধ্রুবক সংখ্যাটা আছে সেটাকে আগে তুমি ডান সাইডে পাঠাবা। আরেকবার বলছি, সমীকরণের মধ্যে যে ধ্রুবক পার্টটুকু থাকবে সেটাকে তুমি আগে ডান সাইডে পাঠাবা। তাহলে ডান সাইডে পাঠাইলে দেখতে কেমন হবে? এইরকম হয়ে যাবে না বলো? এরকম হয়ে যাবে। তোমার নেক্সট কাজ সেটা হচ্ছে এই ধ্রুবকটাকে 1 বানাইতে হবে। তো একজন আনমিউট করে বলো তো এটাকে 1 কেমনে বানাবা? -5 করবা। তোর -5 ছাড়া কি করবা? 3x আর 2y কে 6 দিয়ে ভাগ করবো, সবাইকে মানে 6 দিয়ে ভাগ উভয় পক্ষে 6 দিয়ে ভাগ করবো। তাহলে উভয় পক্ষকে 6 দিয়ে ভাগ করলে জিনিসটা কেমন হবে? যে 3x + 2y ভাগ 6 = 1। তাহলে যেহেতু এটা একটা ভগ্নাংশ, দুপুরে দুইটা পার্ট আলাদা আলাদা করে ফেললে 3x/6, তাহলে x/2, 2y/6 মানে y/3 = 1 আসে। বুঝছো? এইটা হচ্ছে তোমার ওই যে তুমি অলরেডি তুমি তো জ্যোতিষী, ক্লায়েন্টকে ধরে বুঝে ফেলেছো ও কোন অবস্থায় আছে। কেমনে বুঝবা? তোমার যেটা মাথায় রাখতে হবে যে এক্স এর নিচে কোন সংখ্যা আছে আর ওয়াই এর নিচে কোন সংখ্যা আছে। এই যে সংখ্যা দুইটা, এক্স এর নিচের জন্য আর ওয়াই এর নিচের জন্য, এই দুইটা হচ্ছে যে সরল লেখাটা এক্স অক্ষর থেকে কতটুকু কাটে আর ওয়াই অক্ষর থেকে কতটুকু কাটে। ভাই কাটে বলতে ধরো তোমাকে বুঝাই। মনে করো যে ধরো এটা একটা সরল লেখা, সাপোজ এটা একটা সরল লেখা, মনে করো এটা আর একটা সরল লেখা। খেয়াল করো, আচ্ছা আগে আরেকটা পরে দেখি, আগে এটাই দেখে নিই। মনে করো এই যে সরল লেখাটা, এটা মূল বিন্দু পরে এক্স থেকে এইটুকু অংশ কেটে নিচ্ছে। দেখো এটা এক্স অক্ষ এখানে কাটা ফেললো না, মূল বিন্দুর পরে এইটুকু কাটলো। ধরো এই সরল লেখাটা ওয়াই অক্ষ থেকে তাহলে কতটুকু কাটবে? তুমি গুনবা, মূল বিন্দু থেকে শুরু করবা। তাহলে মূল বিন্দু থেকে ওয়াই অক্ষ বরাবর এইটুকু কেটে নিচ্ছে। জিনিসটা এরকম। তাহলে এই সাইডে যেহেতু পজিটিভ এক্স পজিটিভ অংশ কাটলো, পজিটিভ ওয়াই যেহেতু পজিটিভ অংশ কাটলো। থিমটা ক্লিয়ার? সেম ভাবে মনে করো তুমি যদি চিন্তা করো, লিখবা না কিছু, জাস্ট আগে শুনো কথাটা। ধরো তুমি এইটা একটা সরল লেখা, এই সরল লেখাটা এক্স অক্ষ থেকে কতটুকু অংশ কাটলো? মূল বিন্দুর পরে ও বাম সাইডে একটুকু কেটেছে, তাহলে ও নেগেটিভ সাইডে অংশ কেটেছে, এক্স অক্ষকে কেটেছে। সেম ভাবে এই যে সরল লেখাটা, এটা ওয়াই অক্ষকেও কেটেছে। কোথায় কেটেছে? মূল বিন্দুর পরে। তুমি এইখানে কাউন্ট শুরু করবা, পজিটিভ ভাবে এইখানে কেটেছে। ঠিক? তাহলে দেখো একটা সরল লেখা এক্স অক্ষ থেকে অংশ কাটে, ওয়াই অক্ষ থেকে অংশ কাটে। তোমাকে যদি ধরো আমি বলে দেই যে আচ্ছা একটা সরল লেখা আছে, এটা না এক্স অক্ষ থেকে 2 একক অংশ কাটে, পজিটিভ পজিটিভ তো, আর ওয়াই অক্ষ থেকেও 3 একক অংশ কাটে, পজিটিভ। তাইলে তখন তুমি বুঝে ফেলবা না যে ও আচ্ছা, তাহলে আমার কাছে যে সরল লেখাটা আছে সেই সরল লেখাটা এক্স অক্ষর থেকে 2 একক আর ওয়াই অক্ষর থেকে 3 একক অংশ কাটে, তাও কি পজিটিভ সাইডে। তোমার কিন্তু কাজ অনেক সহজ হয়ে যাবে চিন্তা করা। কিরকম? এক্স অক্ষর থেকে 2 একক মানে কি? ধরো এখান থেকে এই, ধরো এটা 2 একক পজিটিভ সাইডে, ওয়াই অক্ষর থেকে 3 মানে কি একটু বেশি, পজিটিভ সাইডে 3 এইখানে। তার মানে এই যে সরল লেখাটা এক্স অক্ষের পরে 2,0 আর ওয়াই অক্ষতে 0,3 বিন্দুতে কাট করবে। তাহলে না তুমি ইজিলি সরল লেখাটা এখন মানে জাজ করে ফেলতে পারবা যে কোন জায়গায় বসবে। এই দেখো বের করে ফেললা। বুঝছো? আমি কিন্তু ভুজ কোটি কিছুই দিই নাই, আমি জাস্ট হচ্ছে গিয়ে দেখলাম এই সমীকরণটাকে এক্স বাই সামথিং প্লাস ওয়াই বাই সামথিং = 1 কেমনে আনতে হয়। এরপরে আমি দেখলাম এক্স এর নিচেকে ওয়াই এর নিচেকে। আমি এখান থেকে ডিসিশনে আসলাম যে এই সমীকরণ দেখে বুঝলাম এই সরল লেখাটা এক্স অক্ষ থেকে +2 অংশ কাটে, ওয়াই অক্ষ থেকে +3 অংশ কাটে।
তাহলে আমি আমার গ্রাফের মধ্যে +2 মনের আন্দাজে একটা নিলাম, +3 ওরকম সাপেক্ষে একটা নিলাম, তখন ওই দুই বিন্দুকে যোগ করলেই সরলরেখা চলে আসে। এবং এটা যে শুধুমাত্র এই সমীকরণের ক্ষেত্রে প্রযোজ্য তাই না, যে কোনো সমীকরণ সরলরেখার এটা প্রযোজ্য হবে। যদি মনে করো এখানে -3 আসে, তাইলে এই y যেহেতু -3 আসছে, তাহলে তুমি নিচ দিয়ে বিন্দু নিবা, তাহলে এই বিন্দু আর এই বিন্দু যোগ করলে সরলরেখাটা এমন হবে। যদি মনে করো x মাইনাসে আসতো, ধরো এটার মধ্যেই জাস্ট সাপোজ কোনো কারণে x টা -2 আসছে, তাহলে সরলরেখা এদিকে যেত না, সরলরেখাটার x এর ছেদটা থাকতো নেগেটিভ সাইডে, সেই ক্ষেত্রে এই বিন্দুটা এইখানে না হয় হয়তো এইখানে, তখন এই দুইটা যোগ করতে তুমি। বুঝছো? তার মানে এই অক্ষচ্ছেদী সরলরেখার স্টাইলটা কেন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তুমি ডিরেক্টলি কোনো ভুজ কোটি এগুলো না বের করেই কেবল সমীকরণটাকে এই ফরম্যাটে আনার মাধ্যমেই একদম গেস করে ফেলতে পারো গ্রাফ পেপারে ওকে কোথায় বসাইতে হবে, কেমনে করে টানতে হবে। এটার স্টাইলটাই হচ্ছে অক্ষচ্ছেদী তোমাকে শিখাই দিবে। ওকে, এটার কাজটাই অক্ষচ্ছেদী তোমাকে করে দিবে, এই জন্য এটা অনেক বেশি ফেমাস। এখান থেকে এইচএসসি তে বড় প্রশ্ন হয় 4 নম্বরের, এখান থেকে বুয়েট প্রশ্ন করে, এখান থেকে ঢাকা ভার্সিটি প্রশ্ন করে, মানে এহেন কোনো জায়গা বাদ নাই যে এখান থেকে প্রশ্ন হয় না। ওকে, সব জায়গাতে এখান থেকে প্রশ্ন হয় এবং এটা আসলেই ইম্পর্টেন্ট এবং আমার খুবই ফেভারিট একটা জিনিস অক্ষচ্ছেদী। এখন তোমরা আগে আমাকে বলো, আমি তোমাকে কোনো সূত্র পড়াই নাই, কোনো কিছু মুখস্থ করাই নাই, শিখাইও নাই, জাস্ট একটা রাস্তা দিয়ে হাইটা নিয়ে গেলাম যে জ্যোতিষীরা কেমনে হচ্ছে কি আগের থেকে গেস করে ফেলে। এখন তোমরা বলো, তোমাকে যদি আমি একটা সরল রেখা দেই, তুমি কি জ্যোতিষী স্টাইলটা ফলো করতে পারবা? বলো তো। ধরো মনে করো তোমাকে আমি একটা সরল রেখা দিলাম, দেখি তুমি বানাইতে পারো কিনা। এমনি চিন্তা করো আগে কতক্ষণ, নিজের থেকে একটা নাদো দেখি, লাইক কত নিবা। ধরো 5x - 3y -15 = 0। নিজেরা খাতার মধ্যে লিখে এইটাকে একটু দেখো তো দেখি। আমাদের প্রথম কাজটা হচ্ছে গিয়ে ধ্রুবকটাকে ওই পারে নিতে হবে, দ্বিতীয় কাজ হচ্ছে সেই ধ্রুবককে 1 বানাইতে হবে ভাগ করে। তারপরে আমরা দেখবো x এর নিচে কে আছে, y এর নিচে কে আছে, এবং মাথায় রাখতে হবে যে এই জায়গাটা যাতে প্লাস থাকে। যদি তোমার এখানে সহগ নেগেটিভও থাকে, ওই নেগেটিভ নিচে পাঠিয়ে দিবা, কিন্তু এখানে প্লাস রাখতেই হবে, এখানে প্লাস আর এখানে 1, এই দুটো ফিক্স থাকবে। ওকে, এইবার এটা নিয়ে চিন্তা ভাবনা করো কি করবা। মনে করো আমি তোমাকে কিছু বললাম না, তুমি এখন চিন্তা করো কি করা যায়। চিন্তা করো দেখি কি করা যায়। হ্যাঁ, হাত তুলেছ, বলো ফাহিম, বলো ফাহিম। ওকে, লজ্জা পাইলেও সমস্যা নেই, আসো আমরা তাহলে এখন এটা সলভ করে দেখি। থিমটা কিরকম তাহলে? প্রথম কাজ হচ্ছে ধ্রুবকটাকে ওই পাশে পাঠাবো, দেখতে হবে তাহলে 5x - 3y = 15। এরপরে ধ্রুবকটাকে নিচে পাঠিয়ে দেবো, তাহলে হবে 5x/15 মানে x/3 - 3y/15 মানে y/5 = 1। আমাদের মাথায় রাখতে হবে দুইটা জিনিস একদম ফিক্স থাকবে, এখানে 1 এখানে প্লাস। তাইলে এই মাইনাসটা কার মাইনাস, এক্স এর মাইনাস নাকি ওয়াই এর মাইনাস? কি একজন বলো তো দেখি, কার মাইনাস? এই মাইনাসটা ওয়াই এর না, যার সামনে থাকে। তাইলে এক্সটা তো আমার ফিক্সড, 3টাও ফিক্সড, যদি এইখানে প্লাস করতে হয় এই মাইনাসটাকে হয় উপরে না নিচে রাখবো, কিন্তু উপরে তো আমার ওয়াই রাখতেই হবে, তাহলে এই মাইনাসটা নিচে চলে যাবে না, -5 = 1। তাহলে এখন দেখো আমরা আগে একটা আমাদের ফরম্যাটে আনলাম যে এক্স থেকে 3 একক কাটবে পজিটিভ দিকে, ওয়াই থেকে 5 একক কাটবে নেগেটিভ দিকে। এই ফরম্যাটিং এর পরে এই 3 আর এই 5 দিয়ে আমরা এখানে ব্যবহার করব, সমীকরণের ছবিটা আঁকবো, সরলরেখার ছবিটা আঁকবো। তাহলে কি বললো, এক্স থেকে পজিটিভ দিকে 3 কাটো, মনে করো 1 2 3 ধরো এটা, আর বললো ওয়াই থেকে নেগেটিভ দিকে 5 কাটো, তাহলে 1 2 3 4 5। এই হচ্ছে আমাদের বিন্দু। তাহলে এই দুই বিন্দু কানেক্ট করলে যেই সরলরেখাটা আসে, সেটাই হচ্ছে আমাদের নির্ধারিত সরলরেখা। এই যে এটা, বুঝছো? এইটাই হচ্ছে এই সরলরেখার সমীকরণ। তাহলে দেখো এই সেটআপে অনেক সহজে তোমার ছবি এঁকে ফেলতে পারো না, এই কারণে অক্ষচ্ছেদ এটা ইম্পর্টেন্ট। এখন এটা কেন আরো ইম্পর্টেন্ট, এটার ভিতরে আরো অনেক কিছু আমরা এখন শিখবো ডিটেইলে। ওকে, তুলে ফেলো, দ্রুত তুলবা। আসো এখন আমরা সূত্রগুলা পড়বো। মানে সূত্র আসলে ওরকম মুখস্থ করতে হবে, সূত্র এরকম কিছু না, মানে ভিতরকার জিনিস আর কি, যে এখানে তোমার কি কি চিন্তা করতে পারো, তুমি আরো ডিপে কেমনে চিন্তা করা যায় সেগুলো শিখবা আর কি, বুঝছো? এখন ভালো করে বুঝো যে আমরা অক্ষচ্ছেদী সরলরেখার ক্ষেত্রে যেটা হয় যে ওরা আমাকে একটা সরলরেখার সমীকরণ দিয়ে দেয়, আমরা করি কি, আমরা সেই সরলরেখার সমীকরণটাকে এক্স বাই কোনো একটা সংখ্যা লাইক এ, ওয়াই বাই কোনো একটা সংখ্যা ধরো বি,
ইকুয়াল টু 1 এরকম বানায় ফেলি, দেন এক্স এর নিচে যে আছে আমরা মনে করে নেই এক্স অক্ষ থেকে ওই পরিমাণ অংশ কাটলো, ওয়াই এর নিচে যে আছে আমরা মনে করে নেই ওয়াই অক্ষ থেকে ওই পরিমাণ অংশ কাটলো। তার মানে হচ্ছে যে এই যে এ আর এই যে বি, এ হচ্ছে এক্স অক্ষের কর্তৃতাংশ, ছেদাংশ, অনেক কিছু বলা যায়, একটু পরে তোমরা পাবা, বাট জাস্ট একটু লিখে রাখি, ছেদাংশ। আর এই বি হচ্ছে ওয়াই অক্ষের ছেদাংশ। ওকে, তাইলে যদি একটা সরল রেখা আমরা আঁকি, এখন এগুলো থিওরি আকারে তুলবা, সবকিছু প্রত্যেকটা কথা এখন থিওরি আকারে তুলবা, যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, ঠিক? কথা হইলো, দেখো এইটা মনে করো একটা বিন্দু, এটা আরেকটা বিন্দু। তোমরা বলো আমাকে যে এই বিন্দুটা যদি ক্যাপিটাল এ হয়, এটার স্থানাঙ্কটা কত হবে? স্বাভাবিকভাবে এক্স অক্ষের উপরে আছে, মানে কি হাইটটা 0 হবে। এখন ভুজ কত হবে? মূল বিন্দু থেকে যতটুক দূরে ওটুকু না, কতটুক দূরে? এ একক দূরে না, তাহলে স্মল এ কমা 0, ঠিক? সেম ভাবে যদি বলি যে আচ্ছা ধরো এটা বি বিন্দু, এটার স্থানাঙ্ক কত হবে? লাইক দেখো এটা ডানেও যায় না বামেও যায় না, মানে কি ভুজ 0, যেহেতু ওয়াই অক্ষের উপরে। কোটি মানে কত হবে? মূল বিন্দু থেকে যতটুকু দূরে কত আসে দেখো তো, বি আসে না। তাহলে দেখো আমার এক্স অক্ষের সাথে যে ছেদ বিন্দু হবে এটার, সেটা হচ্ছে এ কমা 0, ওয়াই অক্ষের সাথে যে ছেদ বিন্দু হবে সেটা হচ্ছে 0 কমা বি। তুমি ছবি না এঁকেও জাস্ট এই এ আর এই বি কে ইউজ করে তুমি বলে নিতে পারবা এক্স অক্ষের সাথে কোন বিন্দুতে ছেদ করবে, ওয়াই অক্ষের সাথে কোন বিন্দুতে ছেদ করবে, ডিরেক্টলি বলে নিতে পারবা। যেমন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি আচ্ছা এটা দেখে বলো তো দেখি এই সরল রেখাটা এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে, তুমি কি করবা? তুমি এক্স বাই এ ওয়াই বাই বি বের করবা। তুমি জানো এক্স অক্ষকে স্মল এ কমা 0 বিন্দুতে ছেদ করে, তাইলে 3,0 বিন্দুতে ছেদ করবে, অর্থাৎ এই বিন্দুটা হবে 3,0। দেখো আমি কিন্তু ছবি না এঁকে কোনো রকমের কোনো ক্যালকুলেশন না করে জাস্ট সমীকরণের কনভার্টেড স্টাইল দেখে বুঝে ফেললাম। সেম ভাবে ধরো আমাকে যদি কেউ বলে যে ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, সেটা কোন বিন্দু? 0 কমা বি। তাহলে যদি এখন আমি বলি যে আচ্ছা এই যে সরল রেখাটা, এই সমীকরণটা, এইটা ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে, তুমি কেমনে বুঝবা? এই ভ্যালুটা দিয়ে, বি দিয়ে। কেমনে? 0 কমা -5 বিন্দুতে ছেদ করবে, ওই যে ওই বিন্দুটা, ঠিক? সেম ভাবে যদি বলি আচ্ছা এই সরল রেখাটা এক্স অক্ষকে কোন পয়েন্টে ছেদ করে, তুমি কি বলবা ডিরেক্টলি? তো ভাই 2,0, ওয়াই অক্ষকে 0,3, এমনিতে বলবা নাকি? তার মানে দেখো গ্রাফ না এঁকে এক্সট্রা কোনো বড় ক্যালকুলেশন না করে জাস্ট সমীকরণটাকে একটা কনভার্সন বানায় আমরা কাজ আগায় ফেলতে পারি। ভাই এটা কি একটু এর মধ্যে? আরে না, মাত্র তো খেলা শুরু হইলো। এখন শুনো, কথা হচ্ছে যে আমরা এতক্ষণ যেটা পড়লাম, যে সমীকরণের নিচে এ আর বি দেখলাম, দেখে দেখে বলে দিলাম যে ও আচ্ছা ভাই শুনেন শুনেন, এই যে সরল রেখাটা এক্স অক্ষকে, এক্স অক্ষ থেকে এ অংশ কাটা নেয়, বুঝো জিনিসটা, অক্ষর থেকে অংশ কাটা নিয়েছে। বুঝতে পারছো কত বড় জিনিস? সেম ভাবে এই সরল রেখাটা ওয়াই অক্ষর থেকে বি পরিমাণ অংশ কাটে, ঠিক? এই যে এক্স অক্ষের ছেদাংশ বা কর্তৃতাংশ, ওয়াই অক্ষের কর্তৃতাংশ। এখন যদি আমি বলি আচ্ছা খালি কি এক্স অক্ষ আর ওয়াই অক্ষই কাটলো, সরল রেখা কি দুইটা বিন্দুতে ছেদ করলো না, কাটলো না? অবশ্যই। এখন যদি বলি আচ্ছা তাহলে এই যে দুই বিন্দুতে সরল রেখা যে ছেদ হয়ে গেল, এইটা কারা কাটলো? এই বিন্দুতে কাটলো এক্স অক্ষ আর এই বিন্দুতে কাটলো ওয়াই অক্ষ। তার মানে কি এই যে ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল বি যে দূরত্বটা, এই দূরত্বটা কি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ রেখাটা থেকে কেটে ফেললো না? সবাইকে একমত কিনা বলেন? আনমিউট করো, আনমিউট করো, কথা বলতে হবে। এটা খুব দামি ব্যাপার, ডিপ জিনিস, এটা ভালো করে বুঝো আগে। যে আমার রেখা এক্স অক্ষকে এখানে কাটে আর ওয়াই অক্ষকে এখানে কাটে, বুঝছি, কিন্তু এই কাটা মানে কি একটার উপর দিয়ে আরেকটা যায়, এটা তো কাটা। তাহলে কি আমার এক্স অক্ষ আর ওয়াই অক্ষ সরল রেখাটাকে এ আর বি বিন্দুতে কাটে না? কাটে তো। তাহলে অক্ষ দুইটা সরল রেখা থেকে কতটুকু অংশ কাটা নেয়? এ থেকে বি এর দূরত্ব পরিমাণ অংশটা কাটা নেয়, ঠিক? এখন তোমরা আমাকে তাহলে বলো, যদি আমি বলি যে এক্স বাই এ ওয়াই বাই বি দেখেই এখন আমার গেস করতে হবে এই ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল বি এর দূরত্ব কত, কেমনে করবা বলো তো, বুদ্ধি করো। আমি এতক্ষণ স্মল এ স্মল বি দিয়ে পড়লাম যে সরল রেখাটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ থেকে কতটুকু কতটুকু অংশ কাটে। এখন এখানে কথা হচ্ছে এক্স অক্ষ ওয়াই অক্ষ থেকে তো অংশ কাটলো, কিন্তু সরল রেখার নিজের থেকেও তো এক্স অক্ষ আর ওয়াই অক্ষের জন্য অংশ কেটে নিয়েছে, কতটুকু অংশ? এ থেকে বি, এটা কতটুকু হবে খেয়াল করো। এইটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ভূমি হচ্ছে এ, লম্ব হচ্ছে বি, তাইলে অতিভুজটা কত হবে? ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ারের রুট। তাইলে এখান থেকে আমাকে বলো যে এ বি, যেটা এ বি পরিমাণ অংশই তো সরল রেখা থেকে কেটে গিয়েছে, কত হয়? এ স্কয়ার বি স্কয়ার এর রুট, এটা চলে আসবে না, ঠিক? তার মানে এইটা কি জিনিস? এবি কি জিনিস? এবি হচ্ছে অক্ষদ্বয়ের দ্বারা রেখা হতে কর্তৃতাংশ।
বুঝছো, এটা হচ্ছে রেখা দ্বারা এক্স অক্ষ কতটুকু কাটে, রেখা দ্বারা ওয়াই অক্ষ থেকে কতটুকু কাটে, আর এইটা হচ্ছে অক্ষ দুইটা দ্বারা, মানে এখন অক্ষ কেটে ফেলেছে, মানে অক্ষ নিজেরা কাটতে নামেছে আর কি। তাহলে অক্ষদ্বয় দ্বারা রেখা হতে কর্তৃতাংশ হচ্ছে এবি, হুইচ ইজ এ স্কয়ার প্লাস বি স্কয়ার রুট। তাহলে এটাও কিন্তু তুমি এই দুই ভ্যালু দেখে বুঝে ফেলতে পারবা। গেল। এরপর আরেকটা কথা আছে, কথা হচ্ছে যে এই যে অক্ষ দুইটা যে সরল রেখার থেকে এ বি পরিমাণ অংশ কাটলো, এটার মধ্যবিন্দু আছে না একটা। সাপোজ যে এই মধ্যবিন্দুটা হচ্ছে ডি বিন্দু। এখন কোয়েশ্চেন হচ্ছে এই ডি বিন্দুর স্থানাঙ্ক কত, এ ও বি এর মধ্যবিন্দু ডি এর স্থানাঙ্ক কত? বুদ্ধি করে বড় দেখে দেখো, খেয়াল করে দুইটা সাইডে দুইটা ভুজ যোগ করে দুই দিয়ে ভাগ করবো, মানে গড় করবো আর কি। তাহলে প্লাস 0/2 অথবা এ বাই 2, বি প্লাস 0/2 মানে কি b/2, এটা আসবে না, এই দুইটা। ঠিক এইখানেই শেষ না, কাহিনী এখন শুরু হচ্ছে। কথা হচ্ছে যে দেখো এইখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, ত্রিভুজের কি থাকে? ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল কত বের করবো কেমনে? জাস্ট এই সমীকরণের এ বি দিয়ে, সব কাজ কিন্তু আমরা শুধুমাত্র স্মল এ স্মল বি দিয়ে করছি। তাহলে এখন বলো সমীকরণের স্মল এ এন্ড বি দিয়ে আমরা কেমনে ক্ষেত্রফল বের করতে পারি? ইজিটা সমকোণী ত্রিভুজ, ইয়েস, ইট হ্যাজ এ বেজ এন্ড আ হাইট। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বেজ আর হাইট গুণ দিলে চলে আসে না? কি করতে হয়? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ভূমি হচ্ছে এ, উচ্চতা হচ্ছে বি, আর হাফ একটা গুণ দিয়ে দিবো আর কি। তাইলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, এবিসি না কি কোনটা দেখো, ও এ বি, ও এ বি এর ক্ষেত্রফল হচ্ছে হাফ স্মল এ স্মল বি। কথা হচ্ছে ভাই মডুলাস কেন দিলেন? ক্ষেত্রফল আমার পজিটিভ বানাইতে হবে। সেই ক্ষেত্রে এমন তো হইতে পারে যে কোন সমীকরণের ক্ষেত্রে বি এর মান বা এ এর মান নেগেটিভ চলে আসলো, যেমন এখানে আসছে, ধরো এটা নেগেটিভ, কিন্তু ক্ষেত্রফল কি এখানে পজিটিভ আসবে না? আনতে হবে তো। ওই জন্য গুণ করে যা আসবে মডুলাস করে তারপরে পজিটিভ বানাবো আর কি, বুঝছো? তাহলে এ আর বি এর গুণফল ইন্টু হাফ। তাহলে খেয়াল করে দেখো, একটা সরল রেখা এক্স অক্ষ থেকে কতটুকু কাটে, ওয়াই অক্ষ থেকে কতটুকু কাটে, গ্রাফের কোন জায়গায় বসবে, অক্ষদ্বয় এক্স অক্ষ থেকে রেখা থেকে কতটুকু অংশ কাটা ফেলে, অক্ষদ্বয়ের সাথে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল কত হয়, এক্স অক্ষ আর ওয়াই অক্ষের ছেদ বিন্দুর মধ্যবিন্দু কত, দুনিয়ার তাবৎ দুনিয়ার সব জিনিস খালি এই দুইটা চোখের দিকে তাকালে সব বুঝে ফেলা যায়। তাহলে যদি সেটা কেন গেস করতে পারবে না বলো? তুমি যদি সরল লেখার এই স্মল এ স্মল বি দিয়ে পুরা তাবৎ দুনিয়ার সব মানে আদি অন্ত বলে ফেলতে পারো, তাহলে ওরা পারবে না? সহজ তো। ওকে, লিখো এবার। আচ্ছা, এইটা আমি তোমাকে বোঝানোর জন্য ইউজ করেছি, বাট আমার ভালো একটা টাইপিস্ট আছে, ও অনেক সুন্দর করে সব সাজায় রেখেছে। ওকে, এটা বুঝছো তো, ফিল করতে পারছো তো এখন জিনিসগুলো যে ভিতরে কি হচ্ছে? ইয়াস অর নো কাইন্ডলি জানাও একটু। আনমিউট করো, কথা বলো। জি ভাইয়া বুঝছি। এইবার এখান থেকে তোলো। এটা একটা দামি কথা, একটু পরে বলবো, আগে বাকিগুলো তুলে নাও। এখন দেখো এই যে দামি কথাটা, এটা কি কথা আসলে সেটা নিয়ে বলবো। ব্যাপারটা হচ্ছে দেখো যে সবচেয়ে বড় কোয়েশ্চেন যেটা এখানে, যে তোমাকে তো আমি বললাম জ্যোতিষীরা চোখ দেখে চেহারা দেখে বুঝে ফেলে, কেউ যদি সানগ্লাস পরে আসে তাহলে কি হবে? এটা তো একটা কথা, তাই না? স্পেশাল কেস, সানগ্লাস পরে আসছে তাই তো চোখ দেখা যাচ্ছে না, এখন বুঝবে কেমনে? এখন ওটা যেমন একটা স্পেশাল কেস, সরল লেখার ক্ষেত্রে স্পেশাল কেস আছে এই স্টাইলের মধ্যে। কিরকম? মনে করো যে আমি যখন তোমার এই সরল রেখাটা নিয়ে পড়বো, তো দেখতেই পাচ্ছি এটা এক্স অক্ষকে এখানে ছেদ করে, ওয়াই অক্ষকে এখানে ছেদ করে। তাইলে আমার এই যে এক্স অক্ষের ছেদাংশ হচ্ছে স্মল এ, ওয়াই অক্ষের ছেদাংশ হচ্ছে স্মল বি, ঠিক তো? এখন যদি ধরো তুমি একটা সরল লেখা নাও, সেই সরল লেখাটা মনে করো দেখতে হচ্ছে এরকম, এটা ধরো এক্স অক্ষকে ছেদই করলো না, তাহলে কি হবে? ঝামেলাটা বুঝতে পারছো? বা মনে করো আরেকটা সরল লেখা ধরো এটা, এটা ওয়াই অক্ষকে ছেদই করে না, এলে তুমি কেমনে কি আমরা বলো তো দেখি, বুদ্ধি দাও আমাকে একটা। ধরো ও কোনো কারণে ছেদই করছে না এক্স অক্ষ বা ওয়াই অক্ষকে, এখন কি করা যায়? এনি আইডিয়া, এনি গেস? মানে তাহলে তুমি এটা এখান থেকে নিবা কেমনে, বা কেমনে কি? ছেদ না করলে মাথায় রাখবা, ছেদ না করলে ছেদাংশ হচ্ছে শূন্য আসবে। লাইক এটা এক্স অক্ষ থেকে এ অংশ কাটে, ওয়াই অক্ষ থেকে বি অংশ কাটে। এখন ধরো এই সরল লেখা এক্স অক্ষ থেকে কিছুই কাটে না, তার মানে স্মল এ এর মান কত হবে? শূন্য। তাহলে সরল লেখার সমীকরণটা কিরকম দেখতে হবে দেখো, এক্স বাই শূন্য প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। ঠিক, এখন কথা হচ্ছে যে তুমি যে এবার কি করতে পারো, খেয়াল করো, লসাগু করতে পারো। নিচে হবে 0, bx প্লাস 0y ইকুয়াল টু 1, গুণ করে ফেলবা। এই ধরো দেখি ভুল হলো নাকি, ধরো একটা মিনিট একটা মিনিট, কোন অংশ কাটে না? অসীম দেওয়া লাগবে। ইয়েস, অসীম দেওয়া লাগবে। কেন অসীম দেওয়া লাগবে এটা বলি।
এখন এখানে কাটে না যদি আমি বলি, ধরো আমি মনে করো জিরো চিন্তা করলাম, জিরো জিরো কোন কেজে হয়, যে মানে এক্স বাই জিরো কখন হবে, এটা একটু দেখাই, আমি ভুল বলেছি, এক্স বাই জিরো কখন হবে এটা একটু বলি তোমাকে। মনে করো সরল লেখাটা এরকম একটা সরল লেখা, জাস্ট সাপোজ যে এটা এইরকম হয়ে গেছে কোনো কারণে, এক্স অক্ষ থেকে কোনো অংশ কাটে না, বুঝছো, এমনিও চিন্তা করতে পারো, ওইসব ক্ষেত্রে জিরো আসবে। এখন মনে করো এইটা, এটা কোন সিচুয়েশনটা আমি তোমাকে বুঝাই। ধরো যে এই যে আমার সরল লেখাটা, এই সরল লেখা এখন এক্স থেকে একটা অংশ কেটে নিচ্ছে। ধরো আমি যদি এটা আরেকটু বড় করি, তো স্বাভাবিকভাবে এক্স থেকে একটু বড় একটা অংশ কাটলো। যদি আমি এটাকে আরেকটু বড় করি, মনে করো আরেকটু বড় আমি যদি করি, এটাকে ধরো আরেকটু বড় করবো আমি, হুম, তো এটাকে আমি আরেকটু এদিকে ঘুরে দিলাম, তাহলে এক্স থেকে দেখো দেখো জিনিসটা ধীরে ধীরে কিন্তু বাড়ছে, দেখো দূরে চলে যাচ্ছে, দূরে দেখো এখানে আরো দূরে অংশ কাটলো, আরো দূরে। এমনি এমনি করে যদি আমি একদম সমান্তরাল বানাই দিই, তাহলে কি দূরত্বটা বাড়তে 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 অনেক দূরে চলে যাবে না, একদম অসীম পরিমাণে দূরে। ওই কারণে তুমি যখন একটা সরল রেখাকে এমনি রাখো, এক্স থেকে একটা ছোট অংশ কাটে, যখন আরো এরকম করো বড় অংশ কাটে, আরো এরকম করো আরো বড় অংশ কাটে, একদম সমান্তরাল বানাই দিলে অসীমে জায়গা কাটে, বুঝছো। তাহলে যখন এক্স অক্ষের সমান্তরাল হবে, তখন তুমি সুন্দর করে এইখানে এক্স এর নিচে লিখবা অসীম। সেই ক্ষেত্রে যে কোনো একটা, ধরো তোমার কাছে ধরো 1,000 টাকা আছে, তোমরা 10 জন বন্ধু বান্ধব মিলে ভাগ করে নিতে যাচ্ছ, সেই ক্ষেত্রে কি প্রত্যেকটা বন্ধু 100 টাকা করে পাবা। ধরো ওই 1,000 টাকাই আছে, কিন্তু তুমি এটা 1 কোটি মানুষের মধ্যে বিলাইতে যাচ্ছ, তাহলে কি কেউ আদৌ কোনো টাকা পাবে? পাবে না। তার মানে কি তোমার মানুষ সংখ্যা যখন অনেক বেশি থাকবে, তখন তুমি খুব সহজে মানে ভাগ করতে পারবে না, বা ভাগ করলে কিছু পাবা না আলটিমেটলি। এখানে হচ্ছে ওই অবস্থা, এক্স এর মান ধরো 3 4 5 6 কিছু একটা থাকবে, কিন্তু ভাগ করছে 80 মানুষের মধ্যে, তাহলে কেউই কারো কিছু পাবে না আর কি আলটিমেটলি। তার মানে কি সবাই কি পাবে? শূন্য পাবে। এখানে কোন একটা সংখ্যাকে অনেক বড় কিছু দিয়ে ভাগ করলে শূন্য আসে। আচ্ছা, দ্বিতীয়ত ওয়াই বাই বি ইকুয়াল টু 1, এটা থাকবে। সেক্ষেত্রে খেয়াল করে দেখো, আলটিমেটলি ওয়াই ইকুয়াল টু বি, এখানে চলে যাবে বি। এটাই কিন্তু আমাদের এক্স অক্ষের সমীকরণটা ছিল, বুঝছো। তার মানে তুমি এই সেটআপে যে কোনো জিনিসকেই আনতে পারবা, যে এই সেটআপে তুমি যে কোনো জিনিসকে এক্স অক্ষের সমান্তরাল ওটাও আনতে পারবা, ওয়াই অক্ষের সমান্তরাল সেটাও আনতে পারবা, মানে যে কাউকে আনতে পারবা। ওকে, লিখে ফেলো লিখে ফেলো লিখে ফেলো। তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিই, এইখান থেকে ডিরেক্টলি ডিরেক্টলি ওয়াই অক্ষের সমীকরণ নিয়ে আসো তো, একটু হোমওয়ার্ক থাকলো। ধরো আমি তোমাকে দেখাইলাম এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা, তোমার কাজ হচ্ছে ওয়াই অক্ষের সমীকরণ বের করে নিয়ে আসা। ওয়াই অক্ষের সমীকরণ কেমনে করবো দেখবো আমি এটা। ওকে, ডিরেক্টলি ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল রেখা, এই যে এক্স অক্ষের সমান্তরাল রেখা। ওকে, এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল রেখা, কিন্তু আমি চাচ্ছি এক্স অক্ষের সমান্তরাল না, ডিরেক্টলি ওয়াই অক্ষের রেখা। অক্ষ কেমনে বের করা যায় এটা দিয়ে, তোমরা করে করে দেখবা, জিরো আর অসীমের খেলা হবে। এটা একটু ডিপ সেন্সে যাবে, নর্মাল কোয়েশ্চেন একটু ডিপ কোয়েশ্চেন, বাট চেষ্টা করিও। ওকে, আচ্ছা, কাজ শেষ। এই তার মানে নর্মালি আমরা এটা নিয়ে তখনই চিন্তা ভাবনা করবো যখন নাকি এক্স অক্ষ ওয়াই অক্ষকে ছেদ করবে, তখন সমান্তরাল হয়ে গেলে তখন হচ্ছে প্যাটার্নটা একটু শূন্য আর অসীমের খেলায় চলে আসে আর কি। ওকে, এখন এই জায়গায় কারো কোনো কোয়েশ্চেন আছে? থাকলে বলতে পারো, লজ্জা পাও না। তুমি ভুল কোয়েশ্চেন করলে, বোকা বোকা কোয়েশ্চেন করলে আমি একদমই মন খারাপ করবো না, লজ্জাও দিব না, সমস্যা নেই, বাট কোয়েশ্চেন করো, আমি এটা চাই। এনি কোয়েশ্চেন? ওকে, ঠিক আছে। এখন এখানে প্রথম কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে এটা। এর আগে লিখো টাইপ 1 সমীকরণ থেকে প্যারামিটার। সমীকরণ মানে হচ্ছে এই টাইপের জিনিস, তোমাকে সমীকরণ দিয়ে দিবে। প্যারামিটার মানে হচ্ছে বিভিন্ন উপাত্ত জানতে চাবে, লাইক ধরো মধ্যবিন্দু কত, যে a/2 b/2। ধরো তোমাকে বললো যে ত্রিভুজের ক্ষেত্রফল কত, এই টাইপের, বা বর্গের বাহু ধরে তার ক্ষেত্রফল কত, বিভিন্ন উপাত্ত। তার মানে এটাই হচ্ছে টাইপ 1, যেখানে তোমাকে সমীকরণ দেওয়া থাকে, বিভিন্ন উপাত্ত বা প্যারামিটার জানতে চায়। মাঝে মাঝে এমন হবে টাইপ 2 তে তুমি পাবা তোমাকে প্যারামিটার দেওয়া থাকবে, ইকুয়েশন জানতে চাবে। ওকে, এখন লিখো টাইপ 1 সমীকরণ থেকে প্যারামিটার। এই এখন যে ম্যাথ গুলা করাবো, এগুলা এইচএসসি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, এগুলো এইচএসসি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এখন যে ম্যাথ গুলা করাবো, দ্রুত তুলো দ্রুত তুলো দ্রুত তুলো। কোয়েশ্চেনটা আগে পড়া শিখতে হবে, এরপরে উত্তরের দিকে আগাইতে হবে। ওকে, ফার্স্টলি কোয়েশ্চেনটা পড়ো। বললো এক্স প্লাস 2y প্লাস 7 ইকুয়াল টু 0, সমীকরণ, সরলরেখার সমীকরণ। বললো এই যে সরলরেখাটা, এটা অক্ষদ্বয় দ্বারা খণ্ডিতাংশের মধ্যবিন্দু বের করো। মানে এই সরলরেখাটা এরকম সরলরেখা, অক্ষ দুইটা এখানে এখানে ছেদ করে, মাঝখানে যে মধ্যবিন্দুটা ওইটা কত।
তুমি যখন ইকুয়েশনের মধ্যে দেখতে পাবা যে অক্ষদ্বয় দ্বারা খণ্ডিতাংশ অক্ষ ছেদ করছে, ডিরেক্টলি মাথায় ক্লিক করতে হবে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1, এমনি এমনি আঁকাবা। তাহলে খেয়াল করো এই ম্যাথটাকে তাহলে তুমি কেমনে চিন্তা করবে। ফার্স্ট কাজ কি, এক্স বাই এ ওয়াই বাই বি এগুলোতে নামা। তাহলে আমাদের স্টাইলটা কিরকম হয়, আগে আমরা সমীকরণটা সুন্দর করে কিউট করে লিখি, লেখার পরে কি করি, ধ্রুবকটাকে আরেকটা সাইডে পাঠিয়ে দিই, দেন ওইটাকে নিচে পাঠিয়ে দিই। দেন কাজ কি শেষ না, উপরে এখানে প্লাস এখানে 1 থাকতে হবে, উপরে এক্স আর ওয়াই ফ্রি ফ্রি থাকতে হবে। এখানে এক্স ফ্রি থাকলেও ওয়াই এর সাথে আবার 2 আছে, এই 2কে তাহলে সরাই ফেলতে হবে, সরাইকে এখানে আনবো না, নিচে পাঠাইতে হবে নিচে। তাহলে এই 2কে নিচে কি 7-এর পাশে গুণ দিব, এটাও হবে না। তুমি যদি উপরে থাকা জিনিসকে নিচে পাঠাইতে যাও, পাঠাইতে হবে নিচের নিচে আকারে। লাইক খেয়াল করে দেখো, একটা তেলাপোকা মনে করো হাঁটছে, তেলাপোকা হাঁটাহাঁটি হাঁটাহাঁটি করছে, এমন সময় তুমি করলা কি, ধরো তোমার পা নিচে যাচ্ছে, তুমি বুড়ো আঙুল একটা এরকম টোকা দিলা, উল্টাই গেল, উল্টে গেলে এরকম করবে না পাগুলা। আচ্ছা এখন চিন্তা করো, অনেকক্ষণ ধরে এরকম করছো, তোমার কাছে একটু খুব দয়া হলো, না এটা করা উচিত হয়নি, তুমি ক্ষমা চাইলা, তারপরে বললা সরি ভাই আমি ভুল করেছি, এটা উচিত হয় নাই, তুমি আবার ওকে টোকা দিয়ে সোজা করে দিলা। তাহলে খেয়াল করো প্রসেসটা কি হলো, তুমি আগে ওকে উল্টা করলা, ওই উল্টা থাকা অবস্থায় কষ্ট হচ্ছিল, তুমি ওকে আবারও উল্টা করলা, আলটিমেটলি সোজা হয়ে গেল, তাই তো? তাহলে ওইরকম এই জিনিসটাকে তুমি উল্টা করতে যাচ্ছ, কিন্তু এমনি এমনি এত ইজিলি উল্টা হবে না, বিকজ উল্টা হলে তো তোমার ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। নিচে পাঠাতে গেলে নিচেরটারও উল্টা করতে হবে, তার মানে উল্টার উল্টা মানে সোজা। তেলাপোকাকে উল্টা করলা, এরও উল্টা করবো, দেখবে সোজা হয়ে গেছে। ওইরকম 2কে নিচে পাঠাইতে এমনি পারবা না, নিচেরও নিচে পাঠাইতে হবে, তাইলে সোজা হবে, উপরে থাকবে আর কি। সেম মানে তার মানে কি হলো, নিচের নিচে মানে হচ্ছে সোজা। ভাই কি উদাহরণ দিলাম এটা। আসো এখন দেখো এক্স বাই -7 প্লাস ওয়াই বাই এখানে, তাহলে এই যে 2কে এমনি পাঠাইতে পারবো না, -7 এর নিচে -7/2 ইকুয়াল টু 1। এখন আসি, এইবার কথা হচ্ছে যে এই যে তাহলে আমার এক্স এর নিচে একজন, ওয়াই এর নিচে আরেকজন, এই দুজন হচ্ছে আমার এক্স অক্ষ হতে কর্তৃতাংশ আর ওয়াই অক্ষ হতে কর্তৃতাংশ। ওকে, জীবন বড়ই বেদনার। না, জীবন আসলে বেদনার না, তুমি যেমনি চিন্তা করবো অমনে যাবে, আল্লাহর ইচ্ছা হবো সবই। আসো তাহলে খেয়াল করো, একটা হচ্ছে তোমার এক্স অক্ষ বরাবর -7 একক, আরেকটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর -7/2 মানে 3.5 একক। দুইটাই যেহেতু নেগেটিভ, আমরা নেগেটিভ সাইড একটু বড় করে জায়গা নিলাম। তুমি অমনেই ছবিটা আঁকবা, যে এইরকম চিহ্ন দেখবা ওই অনুসারে তুমি গ্রাফের এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকবা। যেমন দেখো আমি এক্স এর নেগেটিভ ওয়াই এর নেগেটিভ বড় বড় রেখেছি, বিকজ দেখতেই পাচ্ছে এরা দুজনেই নেগেটিভ, তাহলে আমার ওইখানে তো বসাইতে হবে। কারণ আমি এই জায়গা করলাম ছোট আর এই এক্স এর পজিটিভ সাইড করলাম বড়, ছবি আঁকতে পারবো ঠিক মতন না। এই জিনিসগুলো প্র্যাকটিস করতে থাকলে তোমার বুদ্ধি আসবে টাইম টু টাইম। ওকে, তাহলে আসো এক্স বরাবর হচ্ছে -7, ধরো এটা, ও বাবা নরে দেখি, ধরো 1 সেকেন্ড, এই হলো -7, ওয়াই বরাবর হচ্ছে -3.5, লাইক এটার অর্ধেক হবে, তাহলে এই হচ্ছে অবস্থা। এখন আমার কাজ কি, এখন কাজ হচ্ছে এবার এদেরকে কানেক্ট করে দেওয়া। কানেক্ট কেমনে করবা, খুব সহজ তো, এই এই কানেক্টেড, সিম্পল, ব্লুটুথ। এখন শোনো, কথা হচ্ছে যে একটুকু কাজ শেষ না, ওরা তোমাকে কি কোশ্চেন করলো যে অক্ষদ্বয় দ্বারা যে খণ্ডিতাংশ মানে এটুকু, এর মধ্যবিন্দু কত। তাইলে এই যে মধ্যবিন্দুটা আসবে সেটা কি, এটা হবে না একটা এ বিন্দু একটা বি বিন্দু, এ বিন্দুর স্থানাঙ্ক কত হবে খেয়াল করো, -7,0, বি বিন্দুর স্থানাঙ্ক 0, -7/2। এখন তুমি একটু চিন্তা ভাবনা করে দেখো যে এবার ওরা আমাকে বললোটা কি, ওরা আমাকে বলেছে যে ভাই শুনেন, আমার অক্ষদ্বয়ের মধ্যবিন্দু লাগবে, ছেদাংশের মধ্যবিন্দু লাগবে, দ্যাট ইজ আই নিড দ্য পয়েন্ট ডি। কেমনে বের করবো, কাজ খুবই সিম্পল, কাজ খুবই সিম্পল। কিরে আসছো না কেন? হুম, খেয়াল করো এখান থেকে আমি যেটা পাচ্ছি যে আমার ডিরেক্টলি বলবা যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1 এর সাথে তুলনা করে বিভিন্ন তুলনা টুলনা লিখবা, স্মল এ ইকুয়াল টু, এগুলো লিখতে হবে খাতায়, পরীক্ষা খাতায় লিখতে হবে, না লিখলে কিন্তু নাম্বার দিবে না কলেজের টিচাররা। ওকে, এ কোনটা বি কোনটা লিখলা। এখন বলেছে কি মধ্যবিন্দু না, তাহলে বলবা যে সুতরাং মধ্যবিন্দু ডি এর মান হচ্ছে
মধ্যবিন্দু ডি এর মান হচ্ছে দাঁড়ানি। সুতরাং মধ্যবিন্দু বা সিম্পল এ বি এর মধ্যবিন্দু এমনি লেখো, এ বি এর মধ্যবিন্দু, এ বি এর মধ্যবিন্দু ডি এর স্থানাঙ্ক হচ্ছে, সহজে একদম সিম্পল ভাবে এক বাক্যে লিখে ফেলবো, এটা এ বাই টু বি বাই টু। তাহলে এ বাই টু হচ্ছে কি -7/2, বি বাই টু হচ্ছে কি -7/4। সিম্পল, এইটুকুই প্রথম অংশ কারেক্ট। এইটুকু লিখলে তোমাকে 2 নাম্বার দেবে। ওকে, এরপর হচ্ছে দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশটা আগে করবো, এরপরে তোমাকে তোলার টাইম দেবো। দ্বিতীয় অংশে কি বললো? দ্বিতীয় অংশ বললো হচ্ছে খণ্ডিতাংশকে বর্গের বাহু ধরে তার ক্ষেত্রফল বের করো। তাহলে ভাই কি জিনিসটা হইলো যে অক্ষ দুইটা, এই অক্ষ আর এই অক্ষ, যে রেখার থেকে এ বি পরিমাণ অংশ খণ্ডন করে, কাইটা নাই, এই খণ্ডিতাংশকে আমার বর্গের বাহু মনে করতে হবে। ধরো বর্গের বাহু যদি স্মল এ হয়, ক্ষেত্রফল জানি কত হয়, এ স্কোয়ার। তাহলে ওরা বলে দিচ্ছে যে এই এ বি হচ্ছে একটা বর্গের বাহু। এখন ক্ষেত্রফল কত হবে? বর্গের বাহু যদি মাহির ভাই থাকে, মাহির ভাই কিন্তু স্কোয়ার করবে নাকি? সেম ভাবে বর্গের বাহু হচ্ছে ক্যাপিটাল এ বি, তাহলে ইউ অলসো নিড টু স্কোয়ার দিস ক্যাপিটাল এ বি, রাইট? ওই এরিয়াটা বের করার জন্য। তাহলে এখন তুমি করবোটা কি? আলটিমেটলি তোমার কাজ হচ্ছে যে ক্যাপিটাল এ বি এর দৈর্ঘ্যটা বের করা, দেন সেই দৈর্ঘ্যকে স্কোয়ার করলে তুমি বর্গের এরিয়া বের করে ফেলতে পারবা। ঠিক আছে, চলো সেটাও করি আমরা। এমনি লিখে কেমন এটা? 1 মিনিট। এইখানে তোমার বলতে হবে যে অক্ষদ্বয় দ্বারা, একটু পরে তুলো, রেখার হতে খণ্ডিতাংশ এ বি এর দৈর্ঘ্য হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের রুট। সো তুমি তো জানো যে এ এর মান হচ্ছে -7, তাহলে -7 স্কোয়ার প্লাস -7/2 স্কোয়ার এর রুট। তো এখান থেকে তুমি যে ভ্যালুগুলা পাবা সেগুলা কত চলো দেখি। রুট ওভার 7 স্কোয়ার 49, কোয়ার্টার স্কোয়ার 49/4, ঠিক কি বললাম? তাহলে আসে তোমার হচ্ছে 7√5/2 আসে। তাহলে এখন এটা গেল তোমার যে অক্ষদ্বয় দ্বারা ছেদাংশ কতটুকু। এখন কাজ হচ্ছে যে সুতরাং বর্গের বাহুর দৈর্ঘ্য কত আসবে? ইকুয়াল টু এ বি ইকুয়াল টু 7√5/2 একক। এখন আমার আলটিমেট টার্গেটটা কি? আলটিমেট গোলটা হচ্ছে এবার বর্গের ক্ষেত্রফল বের করা। দেয়ারফর বর্গের ক্ষেত্রফল হলো এ বি স্কোয়ার বা 7√5/2 এর স্কোয়ার। সো অ্যান্সারটাকে স্কোয়ার করে দিলে আমি পাই 245/4 বর্গ একক। ঠিক আছে, দ্যাটস ইট, এটুকুই তো। সহজ না জিনিসগুলো? বলো। এই হচ্ছে কাজ। তাইলে এই পর্যন্ত কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো। তার আগে আমি পুরো অঙ্কটা একবার রিক্যাপ করব। তাহলে এখন কেমনে কি, আসো দেখি, শুরু করি। প্রথমত তোমাকে কোয়েশ্চেনের মধ্যে বলে দিল একটা সরলরেখার সমীকরণ দিয়ে, বললো যে ভাই এই সরলরেখাটা অক্ষদ্বয় থেকে যেই যেই বিন্দুতে ছেদ করে তাদের মধ্যবিন্দু কত হবে। তাহলে তুমি আগে যেটা করবা, অক্ষদ্বয় ছেদি যেহেতু বলেছে, ছোট্ট ভাইয়া বাদশাহ, ইয়ো বয় বাদশাহ ভয় চলে গেছে, বলো কি একটা অবস্থা। এত ভয় পাইলে হবে না, আমি হচ্ছে গিয়ে একদমই ভয়ঙ্কর না। ওকে, এখন শুনো কথা আচ্ছা আসো আরে শোনো, এই বাচ্চাদের সাহস এত কম হলে হবে, তোমরা স্ট্রং হইতে হবে। আচ্ছা আসো শোনো, মনোযোগ দাও। কথা হচ্ছে যে তোমাকে এখানে ওরা বললো যে অক্ষদ্বয় ছেদি, তাহলে তুমি কি করবা? x/a + y/b = 1 এখানে আনবা। তাহলে আগে এরকম ফরম্যাটে গেল, স্মল এ স্মল বি চলে আসছে, রাইট? এইটা আসার পরে এই যে তোমার স্মল এ স্মল বি আসলো, এই ভ্যালুগুলা তুমি ইউজ করবা। ইউজ করে কি করবা? মধ্যবিন্দু বের করবা। মধ্যবিন্দু সূত্র কি? a/2 b/2 বসাই দিলে অটো চলে আসবে, রাইট? এই হলো প্রথম পার্ট। দ্বিতীয় পার্টটা কি, যে এই যে খণ্ডিতাংশ মানে এ আর বি এর যে মাঝখানের জায়গাটা, এই খণ্ডিতাংশ ওরা বলে দিচ্ছে দেখো ভাই এই খণ্ডিতাংশটা হচ্ছে
অন্য একটা অচিনপুরের একটা বর্গক্ষেত্র আছে, ওইটার বাহুর দৈর্ঘ্য। তাহলে বলেন তো ভাই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? সো এট ফার্স্ট তোমার যেটা করতে হবে, বর্গের বাহু যেটা দেওয়া আছে অলরেডি বা বলে দিয়েছে হিন্ট, সেইটার দৈর্ঘ্য তুমি বের করবা। তাহলে করলা, লাইক বর্গের বাহু হচ্ছে এবি, যেটা ওইটা বের করলা, দেন ওটাকে স্কোয়ার করতে হবে, দেন সুন্দর করে বর্গের বাহুর দৈর্ঘ্য আসলো, স্কোয়ার করে ক্ষেত্রফল বের করে ফেললা। এই কাজ, বুঝছো? অঙ্কটা আমি লিখেছি বড় করে, বাট অঙ্কটা অনেক ছোট। আমি যেহেতু প্রথম অঙ্ক এটা, তাই ভিতরকার মেকানিজম গুলো বুঝাইতে একটু লিখতে হয়েছে আর কি। তুলো, এখন তুলো, আমি একটু করে সময় দিই। ধরো এই জায়গায় যদি কারো কোনো কিছু বাকি থাকে 20 সেকেন্ড টাইম নাও, যদি অনেকে তুলেছে অলরেডি, বাট 20 সেকেন্ড টাইম নেই, কোনো কিছু থাকলে তুলে ফেলো। সবগুলো স্লাইডের জন্য 20 সেকেন্ড 20 সেকেন্ড করে দিয়ে দিব, 1 মিনিটে পুরোটা কাজ শেষ। কোয়েশ্চেনটা দ্রুত তুলো। ভাইয়া, বলো। কয় ঘন্টা পড়লে মোটামুটি সিলেবাসটা মানে আগায় নিয়ে যাওয়া যাবে? এত এটা বেশি ডিপেন্ড পড়া করে, হয়ে বুঝছো? যায়। এটা ডিপেন্ড করে কিসের উপরে? তোমার পড়ার স্পিডের উপরে, কতটুকু মনোযোগ দিতে পারো, পড়তে বসে তুমি হচ্ছে এক্সট্রা চিন্তা কতটুকু কম করো, তারপরে পড়ার সময় ডিস্ট্রাকশন কত কম হয়, তোমার বাসায় পরিবেশ কিরকম রাখে পড়ার টাইমে, তারপর হচ্ছে যে তুমি পড়াশোনার পাশাপাশি অন্য কোনো কাজ করো কিনা, তারপরে এক্সট্রা যে ডিস্ট্রাকশন গুলা সেগুলো কতটা কম, এই সব জিনিসপাতি তোমার ম্যাটার করবে। সবগুলোই পজিটিভ সাইডে বললাম, কিন্তু তাহলে এগুলো যত তুমি কমায় আনতে পারবা, ডিস্ট্রাকশন গুলা, তারপরে বিভিন্ন এগুলা, তত তোমার কম পড়লেই বেশি দেখবা পড়া হয়ে যাচ্ছে। আর তোমার যদি অনেক অনেক ডিস্ট্রাকশন থাকে, তুমি বই নিয়ে 12 ঘন্টা বসে থাকলেও অনেক পড়া আগাবে না, বুঝছো? কোয়েশ্চেন তুলতে তুলতে শুনো। তো এখন যেটা করতে পারো সেটা হচ্ছে যে ডিস্ট্রাকশন যত কমানো যায়, আর দিনে এখনই 12-14 ঘন্টা পড়তে হবে তা না, 5-6 ঘন্টাই পড়ো, বাট যতটুক পড়ছো যাতে একদম ইফেক্টিভ পড়া হয়। মানে পড়ার মধ্যে যাতে কোনো এরকম না হয় যে আধা ঘন্টা পড়লাম, এর মধ্যে 10 মিনিট আসলে ফোন নিয়ে টিপাটিপি করছিলাম, অথবা পড়ছি সামনে বই রাখা, বাট মনে হচ্ছে অন্য চিন্তা, যাতে এইগুলো না হয়, এইটা খেয়াল করো আগে। তো তোমার কাজ হবে এখন পড়ার টাইম বাড়ানো না, যতটুক টাইম পড়ছো সেটার কোয়ালিটি বাড়ানো, এটা প্রথম কাজ। যখন একটা টাইমে দেখবো যে তোমার কোয়ালিটির এফিসিয়েন্সি হচ্ছে 90 থেকে 100%-এর মতন, মানে তুমি যদি 5 ঘন্টা পড়ো, এর মধ্যে ধরো তোমার হয়তো 90% টাইমে তুমি অরিজিনালি পড়েছো, যখন এই জায়গায় চলে যাবা, এরপরে তুমি 5 ঘন্টাকে 5.5 ঘন্টা করবা, 6 ঘন্টা করবা, এমনি এমনি টাইমিংটা বাড়াবা। বাট আগে তোমার যেটা মাথায় রাখতে হবে যে টাইম তুমি কম পড়ো, বাট যতটুকু পড়ছো খুব ইফেক্টিভলি। তারপরে ইফেক্টিভনেসটা বাড়ানোর পরে তখন তুমি হচ্ছে টাইমিংটা বাড়াবা, তাহলে দেখবো বেস্ট রেজাল্ট আসবে। নাহলে সময় গুণে লাভ নেই, সময় গুণে লাভ নেই। ওকে, আমার ইউটিউবে অনেকগুলো ভিডিও পাবা এটা নিয়ে, পোমোডোরো টেকনিক, আর অনেকগুলো টেকনিক আছে যেগুলো ফলো করলে তোমার অনেক সহজে কাজ হবে। ওকে, আমিও এমনি পড়তাম, কারণ আমারও অনেক ডিস্ট্রাকশন ছিল। ধরো আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম, তখন ওই সময় আমি মনে হয় আমার ডিপার্টমেন্টে আলহামদুলিল্লাহ সেকেন্ড ছিলাম। ওকে, আমার যারা যে ফার্স্ট ছিল ও হচ্ছে সারা দিন রাত ওগুলোই পড়তো, কোনো টিউশনও করাইতো না। ওকে, যে থার্ড ছিল আমার যতটুকু মনে পড়ে ও মনে হয় না টিউশন করাইতো। আর আমার হচ্ছে তখন কয়েক হাজার স্টুডেন্ট। হ্যাঁ, তো এগুলা নিয়ে তারপরে ওদের সাথে ফাইট করতে হইতো সারাদিন। এখন আমি হচ্ছে ওইসব টেকনিক গুলো ইউজ করতাম আর কি, বিভিন্ন মেন্টাল গেম, তারপরে আমি খাবার দাবারে অনেক কন্ট্রোল করতাম। তারপরে হচ্ছে স্বাভাবিকভাবেই ধরো এই আজকে এই বলে ভাইয়া ওয়েব অ্যাপের লেকচার দেওয়া হয় নাই, ভাইয়া জয়নিং দেওয়া হলো না, ভাইয়া ডিসকাউন্ট দেন, ভাইয়া আমার তো এটা হয়েছে, আমি এখন কি দিয়ে পড়া শুরু করবো, নানান কিছু। ওকে, তো এত রকমের ডিস্ট্রাকশন আসতো, বাট ওই যে আমি যেটা করতাম বিভিন্ন টেকনিক গুলো ফলো করতাম, সাইন্টিফিক যে টেকনিক গুলা, তারপর হচ্ছে গিয়ে ধরো আলফা নয়েজ যেগুলা, হোয়াইট নয়েজ যেগুলা, এগুলা ইউজ করে করে বিভিন্ন এরকম করে কন্ট্রোল করে তারপরে পড়তাম। তো তখন দেখা যেত যতটুকু পড়ছি অল্প সময়, বাট মানে কোয়ালিটির পড়া মেনটেন করা ট্রাই করতাম। ধরো গাড়ির মধ্যেই পড়ছি, বাট যতটুকু পড়ছি ওটুকু যাতে কোনো সময় নষ্ট না হয়, এরকম, বুঝছো? ধরো এমনি এমনি করে ধীরে ধীরে টাইমিংটা বাড়াইতে হবে তোমাদেরও। ওকে, তাহলে দেখবো ভালো রেজাল্ট আসবে, কম সময়ে বেশি পড়া হয়ে যাবে, এই আর কি। আচ্ছা, অনেক কিছু বলে ফেললাম, আসো পড়ার দিকে আনি। বলেছে এবি রেখাংশের সমত্রিখণ্ডক বিন্দু দ্বয়ের সাথে মূল বিন্দুর সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করো। কি বললো? এবি রেখাংশের, এ হচ্ছে এই বিন্দু, দেখো উদ্দীপকের মধ্যে দিবে এটা, খ বা গ নাম্বার কোশ্চেনে লেখা থাকবে এটা। ওকে, তোমার উদ্দীপকের সাথে এটা মিলাই মিলাই পড়তে হবে। বললো এবি রেখাংশের সমত্রিখণ্ডক বিন্দু, এ বিন্দু এটা, বি বিন্দু এটা, রেখাংশ এটা। সমত্রিখণ্ডক বিন্দু মানে এমন দুইটা বিন্দু যা নাকি রেখাটাকে 3 টুকরা করে, দ্যাট ইজ এই এই এই, তাহলে এই দুইটা হচ্ছে সমত্রিখণ্ডক বিন্দু, পি আর কিউ।
বললো সমত্রিখণ্ডক বিন্দুর সাথে মূল বিন্দুর সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করো। এইরকম ম্যাথ কিন্তু আমরা আগে করেছি, যে পি বিন্দু মানে ধরো এই দুই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকতো, ধরো এই দুই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকতো, সেই দুই স্থানাঙ্ক ইউজ করে পি কিউ বের করতাম, তখন আমি আগাইতাম। কিন্তু এই কোশ্চেনের মধ্যে জাস্ট হলুদ অংশটা উদ্দীপকে দেওয়া ছিল, সাদাগুলো না, সাদাগুলো না। আমি একটু সাদা অংশটা মুছে দিই, তাহলে তোমার বুঝতেও সহজ হবে। এ বিন্দুর স্থানাঙ্ক বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া ছিল না কোশ্চেনে, ওকে, সাদা কিছুই দেওয়া ছিল না, ঠিক কোশ্চেনটুকু এইটুকু। তার মানে এখন ওরা আমাকে বলল যে রেখার সমীকরণ হচ্ছে এটা, রেখা এখন কোন দিক দিয়ে কি ছেদ করে উই ডোন্ট কেয়ার, যেখানেই ছেদ করো না কেন ওই ছেদাংশের সমত্রিখণ্ডক বিন্দু দ্বয় নির্ণয় করো, এরপরে মূল বিন্দুর সাথে ওদেরকে যোগ করলে যে সরল রেখা আসবে ওদের সমীকরণ বাই করো। তার মানে তোমার ফার্স্ট এখন লাগবেটা কি, লাগবে হচ্ছে কি এই পি বিন্দুর স্থানাঙ্ক কিউ বিন্দুর স্থানাঙ্ক। স্থানাঙ্ক যদি তোমার মাঝখানে বা এরকম 1:2 2:1 এগুলো অনুপাতে বের করতে হয়, এই জন্য কি দুই ধরে দুই বিন্দু লাগে, দ্যাট ইজ আমার এই বিন্দুর স্থানাঙ্ক বি বিন্দুর স্থানাঙ্ক লাগবে, এবং উদ্দীপকে এটা দেওয়া ছিল না। কথা হচ্ছে যে তোমাদের এখন যেটা কাজ যে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। ওকে, তাহলে কেমনে বের করবা খেয়াল করো। ফার্স্ট অফ অল ওরা তোমাকে দিয়ে দিয়েছে ইকুয়েশন, দেন এই তুমি ইকুয়েশনকে কি করবা, ওই জ্যোতিষী খেলা খেলবা, জ্যোতিষীর খেলাটা খেলে ফেলবা। -12 নাকি +12, +12 ইকুয়াল টু 0। দেন কাজ কি, ওইটাকে ওই পক্ষে নেওয়া, দ্যাট ইজ 3x - 4y - 12, এটাকে নিচে পাঠিয়ে দেওয়া, দ্যাট ইজ x/-4 প্লাস y/3 ইকুয়াল টু 1। বা এটা কেমনে করলেন, -12 কে নিচে পাঠাইলাম, 3 আর 12 কাটাকাটি করলে 4 থাকে, যেহেতু এটা প্লাস ছিল আর একটা মাইনাস গেলে এটা বসাইতে তো হবে। তারপরে -12 কে এখানে নিলাম, এখানেও মাইনাস, এখানেও এটারও মাইনাস, দুই মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল। ওকে, 4 আর 12 কাটাকাটি করলে নিচে 3 থাকে, এই হচ্ছে আমার ইকুয়েশন। এখন এখান থেকে আমি বের করে ফেললাম যে এক্স অক্ষ থেকে কতটুকু অংশ কাটবে, ওয়াই অক্ষ থেকে কতটুকু অংশ কাটবে, এটা আমি বের করে ফেললাম। এইবার আমার কাজ যেটা, মনোযোগ দিয়ে শুনিও, এক্স অক্ষ থেকে একটু কাটে মিনস হচ্ছে কি যে এখানে -4,0, সেম ভাবে ওয়াই থেকে 3 কাটে মানে কি যে 0,3, এই হচ্ছে আমার অবস্থান। ওকে, এখন কাজ যেটা সেটা হচ্ছে যে তুমি তো এ আর বি বিন্দু পেয়ে গেছো অলরেডি, সো তুমি সুন্দর করে বলবা যে দেখেন ভাই সাহেব, আমার এপি ইস টু পিবি হচ্ছে 1:2, সেক্ষেত্রে আমার পি বিন্দুর স্থানাঙ্কটা হলো ডিরেক্টলি তখন এই যে 1 + 2, এই থেকে পারবা নাকি করাই দিতে হবে বলো, সেম না পারলে বলো, তাহলে আমি পুরোটা শেষ করে দিব। এটা গত লেকচারও মনে করেছি এইরকম একটা অঙ্ক, মানে এই দুই বিন্দু দেওয়া ছিল অনলি, -4,0, পারলে বলে ফেলো। পারবো ভাই। ঠিক আছে, 0,3, অটো অ্যান্সার চলে আসবে, পি চলে আসবে। সেম ভাবে পি আর বি এর মধ্যবিন্দু কিউ বের করবা, দেন আগের যে অঙ্কটা করা ছিল মনে আছে তো, মূল বিন্দুকে আমি সরল রেখার সমীকরণ কত হয়, y = mx, m এর মান কত হবে y1/x1, খেয়াল আছে তো, ওই ম্যাথটাই নিজে নিজে করবা বাকি অংশ। জাস্ট দেখানোর যেটা বিষয় ছিল যে এই ক্যাপিটাল এ ক্যাপিটাল বি বিন্দুকে কেমনে অক্ষচ্ছেদের ফরম্যাট থেকে আনা যায়। ওকে, তুলো দ্রুত তুলো। আজকের লেকচার এই পর্যন্ত থাকুক। ওকে, আমাদের টাইপ 1 শেষ হয়েছে, নেক্সট টাইপে আমরা প্যারামিটার থেকে সমীকরণ স্টার্ট করব, এটা দিয়ে স্টার্ট করব। ওকে, আজকের লেকচার এই পর্যন্ত থাকুক। তোমাদের কাজ হবে এখন যেটা, ভালো করে এই আগের লেকচারগুলো শেষ করা, সামনে আমি একটা এক্সাম নিব এবং ম্যাট্রিক্সের উপরে আমাদের 6টা প্র্যাকটিস শিট দিয়ে দেওয়া হয়েছে, সেগুলো ভালো করে পড়বা। ওকে, তো ভালো থেকো সবাই, আবার দেখা হবে ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ।